দীর্ঘ 4 বছর সাজা কেটে আজ আমি মুক্তি পেলাম। অবশ্য খুনের অপরাধে আমার ফাঁসি হওয়ার কথা ছিল। দীর্ঘ 4টি বছর পর আবার সেই সূর্যের মিষ্টি আলো এসে পড়ল আমার শরীরে। সবুজ শ্যামল প্রকৃতি দেখে আমার মনটা ভরে গেল। আমি কল্পনা করতে পারিনি যে আবার মুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে আসতে পারবো। সব কিছু যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। কিন্তু একটা কথা ভাবতেই আমার গা শিউরে উঠল। জামিন হলে পরিবার থেকে লোকজন আসে, বাবা মা আসে, বন্ধু বান্ধব আসে, কিন্তু আমাকে নিতে কেউ আসলো না। আমি জানতাম আমাকে নিতে কেউ আসবে না, কারণ আমি যে কাণ্ড ঘটিয়ে রেখেছি তাতে না আসারই কথা। আমি মন খারাপ করে সোজা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার বৃষ্টির কথা মনে পড়ল। ভাবলাম 4টা বছর পেরিয়ে গেল, এখন বৃষ্টি আমায় দেখলে মনে হয় চিনতেই পারবে না। আবারও ভাবলাম বৃষ্টি আমার সব থেকে কাছের বন্ধু, ও তো আমায় নিশ্চয়ই চিনতে পারবে, আর হয়তো অনেক খুশিও হবে। এইসব ভাবতে ভাবতেই আমি সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল বাজালাম, কোনো সাড়া পেলাম না। একটিবার আবারও কলিং বেল বাজাতেই আমার ছোট্ট বোন মিম এসে দরজা খুলে দিল। দরজা খুলে মিম আমাকে দেখে যেন শখ খেলো, আর জোরে বলে উঠল, ভাইয়া তুই? কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া তোর মুছ দাড়ি বড় বড় হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছিস রে। সর। মিম হাসছিল। আমি মিমকে সরিয়ে ভেতরে এলাম। তখন মিম জোরে চিৎকার দিয়ে বলল, আব্বা আম্মু দেখো কে আসছে। আমার বাবা ঘরে কাজ করছিল আর মা রান্না করছিল। হঠাৎ মিমের এমন চিৎকার শুনে কাজ ফেলে চলে এলো সবাই। কি রে, হঠাৎ কে এলো যে এমন চিৎকার করছিস? এই দেখো কে আসছে। আমার মা চলে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকালো। তাকানোর সাথে সাথেই আমার মায়ের হাত পা যেন অবশ হয়ে গেল। আমারও ঠিক একই অবস্থা হলো। মা, কেমন আছো? খবরদার এই পাপি মুখে আমায় মা ডাকবি না। কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি কোনো খুনি সন্ত্রাসকে আমার গর্ভে ধারণ করিনি, তাই আমি কোনো খুনি মাস্তানের মা নই। আমি জানি তোমরা আমার উপর অনেক রেগে আছো, কিন্তু মামার কথাটা আগে শোনো। চুপ, আমরা কোনো খুনির কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা। কিন্তু মামার কথাটা তো শোনো। তারপর যদি আমার কোনো দোষ থাকে তাহলে আমায় তাড়িয়ে দিও। মিম, ওকে চলে যেতে বলো। মা ভাই ভুল করছে, ওকে প্লিজ ক্ষমা করে দাও। তখন আমার বাবা ঘর থেকে বের হতে হতে বলল, একজন খুনির কোনো ক্ষমা হয় না। এটা ভদ্রলোকের পরিবার, এই পরিবারে কোনো মাস্তান থাকতে পারে না। বাবা প্লিজ আমায় মাফ করে দাও। আমি মানছি আমি ভুল করেছি। এই জন্য তোমরা আমায় যা শাস্তি দেবে দাও, আমি তো মাথা পেতে নেব। সত্যি নিবি তো? হ্যাঁ। তাহলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে পা দিবি না। প্লিজ বাবা, এত বড় শাস্তি তোমরা আমায় দিও না। আমি সব করতে পারবো, কিন্তু তোমাদের ছেড়ে থাকতে পারবো না। স্বার্থে আঘাত লাগলে আমাদেরও খুন করতে পারবি, তাই না? কি বলছো বাবা এসব? হ্যাঁ, ঠিকই বলছি। যে মানুষ খুন করতে পারে সে তো বাবা মাকেও খুন করতে পারে। আমার আর কোনো জবাব থাকলো না। আমি একজনকে কথা দিয়েছি বলে চুপ হয়ে গেলাম। মিম, তুই ওকে বলে দে এই বাড়িতে কোনো খুনির জায়গা নেই। মিম আমার দিকে তাকালো। আমার চোখ বেয়ে পানি পড়ছে, বুকে আমার অনেক কষ্ট এসে ভিড় জমাচ্ছে। মা বাবা প্লিজ তোমাদের কাছ থেকে আমায় তাড়িয়ে দিও না। লজ্জা করে না খুনি হয়ে এই বাড়িতে, তাও আবার আমাদের সাথে থাকতে চাস? যা দূর হ। আজকের পর থেকে যদি তুই আমাদের সামনে এসেছিস বা আসার চেষ্টা করেছিস তাহলে আমাদের মরা মুখ দেখবি। মা। হ্যাঁ। আমি আর কোনো কথা বললাম না। কোনো সন্তান তার জন্মধারিণী মায়ের মরা মুখ দেখতে চাইবে না। আমিও তার বিপরীত নই। তাই বুক ভরা কষ্ট আর চোখ ভরা অশ্রু নিয়ে পেছনে পা ফেললাম। ভাইয়া তুই যাস না, প্লিজ তুই যাস না। মা তুমি ভাইয়াকে যেতে দিও না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা প্লিজ, বাবা প্লিজ তুমি কিছু করো, ভাইয়াকে যেতে দিও না। তোর মা ঠিক কথা বলছে, এই বাড়িতে কোনো মাস্তানের জায়গা নেই। কিন্তু বাবা। মিম, কোনো লাভ নেই। তুই কোনো একটা খুনির হয়ে কথা বলছিস। এই খুনি স্বার্থের জন্য সব করতে পারে, তোকেও খুন করতে পারে। তাই খুনির হয়ে কথা বলিস না। ভাইয়া। হ্যাঁ, মাকে বাবাকে নিয়ে সুখে থাকিস, কখনো ওদের কষ্ট দিস না। আমি এই মুখ নিয়ে তোদের সামনে আর কোনোদিন আসবো না। ভাইয়া যাস না। মিম, আর একবারও ওকে ডাকলে তুইও আমার। না মা, না, আর বলতে হবে না। মিম আমার বোন, আমায় আর ডাকিস না। আমি কান্না করতে করতে পিছন দিক দিয়ে দৌড় দিলাম। মিম আমাকে চলে আসতে দেখে চোখ ভরা অশ্রু নিয়ে তার বাবা মায়ের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে তার রুমে চলে গেল। আমার মা ওখানে ধপাস করে বসে পড়ল। চোখ বেয়ে ঝর্ণার ন্যায় পানি পড়তে লাগলো। সন্তান হাজার অপরাধ করলেও তার মায়ের কাছে কখনো অপরাধী হয় না।
শুধু সেই অপরাধ যাতে সন্তান আর না করে সেজন্য একটু বকাঝকা দেয়। আমার মাও হয়তো তাই করলো। সমাজের চোখে নিজের ছেলেকে খুনি হিসেবে তুলে ধরতে তার খুব কষ্ট হচ্ছিল। তাই ভাবলো নিজের আদরের ছেলেকে দূরে সরিয়ে দিলে হয়তো সেরকম ভুল আর কখনো করবে না। আমার মা নিচের দিকে মাথা নিচু করে তার চোখ দিয়ে পানি ফেলতে লাগলো। তখনই বাবা এসে তার কাঁধে হাত রাখলো। মা মাথা উঁচু করে বাবার দিকে তাকালো। কষ্ট পেও না, ওমন মাস্তান ছেলে থাকার চেয়ে না থাকায় ভালো। কিন্তু ও তো আমার ছেলে, এটা কি করে অস্বীকার করি বলো? আমার মন মানছে না। মনকে মানতে হবে। আজকের পর থেকে মনে করো তোমার কোনো ছেলেই নেই, একটা ছিল, সে মারা গেছে। মা বুকের কষ্ট বালি চাপা দিয়ে মাথা নাড়ালো। বাবার চেয়ে মায়ের দরদ অনেক বেশি হয়। আমার বাবা মনের দিক দিয়ে আমাকে ঘৃণা করলো, কিন্তু আমার মার বুকটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। আবারও ভাবলো একজন খুনির মা হয়ে থাকার চেয়ে ছেলে মরে গেছে ভেবে থাকাও অনেক ভালো। মনের মধ্যে কষ্ট রেখে মা আবারও কাজে মন দিল, কিন্তু তবুও মায়ের মনটা ছেলের জন্য কেঁদেই চলেছে। এদিকে আমি বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে আনমনে হাঁটতে লাগলাম। যে অপরাধ আমি করিনি, আর সে অপরাধে আমি অপরাধী। জেল খাটলাম, সুন্দর লাইফে মাস্তার নামে ছিল পড়লো, নিজের পরিবার থেকে দূরে সরে যেতে হলো। আপনারা হয়তো ভাবছেন কি এমন অপরাধ করেছি যার জন্য এসব হচ্ছে। তাহলে চলেন আজ থেকে 4 বছর আগে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ফ্ল্যাশব্যাক, 4 বছর আগের ঘটনা। আজ থেকে 4 বছর আগে আমি খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম। মায়ের ভালোবাসা, বাবার শাসন, বোনের ভালোবাসা মিলে আমি খুবই সুখী ছিলাম। আমি ইন্টার প্রথম বর্ষে, আর আমার ছোট বোন মিম ক্লাস 9-এ। পড়াশোনায় 2 ভাই বোন খুব ভালো। আমার জীবনে পরিবার ছাড়া আরেকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিল, যার সাথে একদিন কথা না বললে আমার দিনই পার হতো না। একদিন ঝগড়া বা মারামারি না করলে দুজনের মধ্যে কারো পেটের ভাতই হজম হতো না। সে ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। ক্লাস 5 থেকে আমাদের বন্ধুত্ব। আমরা একে অপরে জানের সে আপন ছিলাম। কলেজের সবাই খুব অবাক হতো আমাদের বন্ধুত্ব দেখে। আমরা মুহূর্তেই ঝগড়া মারামারি করতাম, আবার মুহূর্তের মধ্যে এক হয়ে যেতাম। রিলেশনে হার মানতো আমাদের বন্ধুত্বের কাছে। আমাদের বন্ধুত্ব খুবই পবিত্র আর মাসুম ছিল। আমার সাথে কোনো মেয়ে বন্ধুত্ব করতে এলে বৃষ্টি সে মেয়ের গোষ্ঠী উদ্ধার করতে একটুও কমতে রাখতো না। আবার বৃষ্টির সাথে কোনো ছেলের বন্ধুত্ব করতে এলে আমি সেই ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দিতাম। এই ভয়ে আমাদের দুজনের সাথে কেউ বন্ধুত্ব করতে আসতো না। কলেজে সবাই ভাবতো পৃথিবীতে হয়তো এমন বন্ধুত্ব আর দ্বিতীয় একটাও পাওয়া সম্ভব নয়। এমনকি কলেজের স্যাররাও খুব খুশি হতো আমাদের দেখে। আমরা সবসময় হাসি খুশি থাকতাম। একজনের জন্য অন্যজন নিজের জীবন দিতেও রাজি ছিলাম। ক্লাস 5 থেকে আমরা এরকম বন্ধু। একদিন যদি আমি পড়া না পারি তাহলে বৃষ্টিরও পড়া হয় না, তাই এটা বলে সে দাঁড়িয়ে যেত। যদিও বৃষ্টির পড়া হতো তারপরে এমন করতো। আমরা দুজনের মধ্যে কে প্রেম করতাম না, কারণ আমরা মনে করতাম সবার উপরে বন্ধুত্ব, তার উপরে কিছু নেই। আমি একটু বেশি ঘুম পাগল। প্রতিদিন সকালে বৃষ্টি ফোন করে আমার ঘুম চোটাতো। আমরা দুজন একসাথে কলেজে যেতাম, আবার একসাথে কলেজ থেকে আসতাম। কোথাও গেলে দুজন একসাথেই যেতাম। তো একদিন আমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম, ওদিকে বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই আমার কাছে ফোন দিল। আমার বালিশের পাশে ফোনটা বেজেই চলেছে, কিন্তু ধরার কোনো নামগন্ধই নেই। মোবাইল তার নিজ ইচ্ছে মতোই বেজে চলেছে, আর আমি আমার নিজ ইচ্ছে মতো ঘুমিয়ে চলেছি। বৃষ্টি পরপর 5 থেকে 6 বার কল দিল, কিন্তু একবারও রিসিভ হলো না। বৃষ্টি বুঝতে পারলো যে আমি এখনো ঘুম থেকে উঠিনি। এদিকে ফোনের আওয়াজে আমার একটু একটু ঘুম নষ্ট হলো। চোখ বন্ধ করেই বুঝলাম বৃষ্টি ফোন দিচ্ছে, কিন্তু তবুও না উঠে কাঁথাটা আবার গায়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। বৃষ্টির আগে একদম লাল হয়ে গেল। গজগজ করতে করতে আমার বাসার দিকে রওনা হলো। মোবাইল ফোন আর না আসাতে আমি বুঝতে পারলাম পরিবেশটা গরম হতে চলেছে। বুঝতে পারলাম বৃষ্টি এখানে আসছে, আর বৃষ্টি এখানে আসলে আমার 12টা নয় 14টা বাজিয়ে দেবে। তাই আমি লাফ দিয়ে খাট থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তাড়াহুড়ো করে ব্রাশ মুখে নিয়ে এপাশ ওপাশ আরেকবার ওপাশ করে কুলি করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবারও দৌড়ে রুমে এসে শার্ট প্যান্ট পরে বাইরে চলে আসলাম। মা তাড়াতাড়ি খাবার দাও। কেন রে, আজ এত তাড়াহুড়ো করছিস? বুঝতে পারছো না, পেতনিটা এলো বলে, তাড়াতাড়ি দাও তো। বস, আমি খেতে দিচ্ছি। আরেকটা কথা, বৃষ্টি আসলে তুমি ওকে বলবা তোমার রান্না করতে দেরি হয়েছে। এত বড় মিথ্যা কথা? প্লিজ মা, ওই পেতনির হাত থেকে আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ। ওকে বাবা, ওকে বলবো। এবার নে, খেয়ে নে। আমি এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আর খেতে লাগলাম। ঠিক এমন সময় হঠাৎ করে দরজা খুলে গেল। বুঝতে পারলাম পেতনির আগমন ঘটলো। আমি মাথা নিচু করে খেয়ে যাচ্ছি। ওই হারামি, ওই আরে বৃষ্টি, তুই আয় আয় বস। রাগ তোর বসা। ফোন কি করছিস? হ্যাঁ, বেঁচে খেয়েছিস নাকি কোনো মেয়েকে দিয়েছিস? হারামি, কি বলছিস? আম্মু আছে তো।
কতবার কল দিয়েছি, তোর খেয়াল আছে? সরি রে জানু, ফোন আমার ঘরে আছে। হুম, এখন তো ঘরেই থাকবে। আমি যখন ফোন দিই তখন তোর ফোন ঘরে থাকে, বাইরে থাকে। তার চেয়ে বরং ফোনটা নিয়ে গিয়ে পানিতে ফেলে আয়। বস মায়না, বস, মাথা ঠান্ডা কর। কী রে, তোর চুল ভিজে আছে কেন? তার মানে তুই এতক্ষণ ঘুমিয়েছিলি, তাই না? আরে আরে কি যে বলিস না, পানি খেতে লেগে পড়ছে। আমি তো অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠছি। আম্মুকে বলে দেখ। আন্টি, আপনার ছেলে কখন ঘুম থেকে উঠেছে? সে তো অনেকক্ষণ উঠেছে, এখানে বসে আছে। তবু আমার বিশ্বাস হয় না, তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। হ্যাঁ ভালো, তাই কি জন্য এলে এত সকালে? আজকে কি দিন তোর মনে নাই? আজকে তো পুরোপুরি সোমবার। কচু, আজকে চকলেট ডে, তাই চল আমরা ঘুরতে যাব। তুই যা তো, আমি পারবো না। কি বললি? আরে আরে খাওয়াটা শেষ করি, আমি তো মজা করলাম। এই তো আমার গুড বয়। গুড বয় না চাই, না যেতে চাইলে মাথা চুল একটাও আস্ত রাখবে না, এটা আমার জানা আছে। আমি বিড়বিড় করে এসে বলতে লাগলাম। বৃষ্টির কানে আমার এমন বিড়বিড় আওয়াজ পৌঁছে গেল। তুই আমায় গালি দিলি তাই না? না, কই গালি দিলাম? কুত্তা, বাদর, হারামি, রাক্ষস, ছাগলের 3 নম্বর বাচ্চা। এসব আমি না, এসব তুই। চিন না, এসব তুই। আম্মু বাসায় একটা পেট নিয়ে আসছে, তারাও তো। আন্টি, বাসায় একটা বাদর ঢুকেছে, তাড়ান তো। তুই সর আমার বাসা থেকে। এটা তোর বাসা? এটা আমার বন্ধুর বাসা। তুই বের হ হারামি। আমি বের হব না, কি করবি? আমিও বের হব না। আমি আর বৃষ্টি শুরু করে দিলাম ঝগড়া। রান্নাঘর থেকে মা আমাদের ঝগড়া শুনে হাসতে লাগলো। শুধু মা নয়, যারাই আমাদের ঝগড়া শুনে তারাই হাসে। প্রতিদিন কোনো না কোনো পয়েন্ট নিয়ে ঝগড়া শুরু করবই। আর আমার মা প্রতিদিন আমাদের ঝগড়া শুনে হাসবে, কিন্তু কোনোদিনও বাধা দিতে আসেনি। কারণ এই গ্রামে সবাই জানে ঝগড়া করার একটু পরে আবার এক হয়ে যায়। আমার মা হাসতে হাসতে আমাদের কাছে আসলো। তোরা ঝগড়া করবি নাকি ঘুরতে যাবি? আল্লাহ গো, আমার মনেই নাই, শালা হারামি ঝগড়া ছাড়া কিচ্ছু বোঝে না। আমি আগে শুরু করছি নাকি তুই? ওকে ওকে, আমারই সব দোষ। সরি সরি। বৃষ্টি 10 বার সরি বলল, কারণ এটাই রুলস। ঝগড়া করার পর যার দোষ বেশি থাকবে সে 10 বার সরি বলবে। আমি মুচকে এসে হাত দিয়ে উঠে বললাম, চল রে পেতনি, আম্মু আমি গেলাম। সাবধানে যাস বাবা। আমি ওকে রাস্তায় ফেলে চলে আসবো। আমি তোকে ফেলবো? দেখা যাবে। আমি আর বৃষ্টি ঝগড়া করতে করতে বাড়ি থেকে বের হয়ে রাস্তা বেয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দিকে ক্লাস শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করে ক্লাসে চলে যাই। আমি আর বৃষ্টি ক্লাসে খুব ভালো ছাত্রছাত্রী ছিলাম। শুধু ক্লাসে নয়, পুরো কলেজে ছিলাম। আমি গণিতে খুব পারদর্শী ছিলাম, তাই আমি যে কোনো অঙ্ক 2 থেকে 3 নিয়মে করে দিতাম। কলেজের সবাই আমাদের এক নামেই চিনত। কোনো অনুষ্ঠান হলে সবার আগে আমরা দুজন থাকবোই পারফরমেন্স করার জন্য। তবে আমরা অনুষ্ঠান দেখতাম না, একটু পারফর্ম করেই ওধা হয়ে যেতাম। কলেজে যেমন ভালো ছাত্রছাত্রী ছিলাম, তেমনি আবার বেয়াদবির দিক দিয়েও নাম করা। আমি আর বৃষ্টি একটা ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। হঠাৎ একটা ছেলে এসে বৃষ্টিকে প্রপোজ করলো। আপনি কি কলেজে নতুন? জি, প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এটা কি জানেন? এটা আমার বিএফ। কিন্তু সবাই তো বলল ও নাকি আপনার বেস্ট ফ্রেন্ড। আরে বুদ্ধু, বিএফ এর পূর্ণরূপ বেস্ট ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড নয়। আমার কাছে আমার বেস্ট ফ্রেন্ডই সব। আর এসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। ছেলেটাকে দিশা বিশা না পেয়ে মাথা নিচু করে চলে গেল। আমি একটা চকলেটের প্যাকেট নিয়ে এসে বৃষ্টির সামনে দিলাম। বৃষ্টি চকলেটটা খেতে খুব ভালোবাসতো। এগুলো চকলেট পেয়ে সে খুব খুশি হলো। আর ক্লাস না করে আমরা ঘুরতে বেরোলাম। দুজন গল্প করছি আর চকলেট খাচ্ছি। পরদিন ছেলেটা আবার এসে বৃষ্টিকে প্রপোজ করে। বৃষ্টি আবারও ফিরিয়ে দেয়। এরপরে অনেকবার বৃষ্টির কাছে আসছিল, কিন্তু প্রতিবারই ফিরিয়ে দিছে। এরকমটা শুধু বৃষ্টির ক্ষেত্রে নয়, বরং আমার ক্ষেত্রেও হতো। আমি যেমন লম্বা তেমন স্মার্ট, চেহারাও মার্ভেলাস। যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ক্রাশ খেত। ঠিক একই রকম করে আমিও ফিরিয়ে দিতাম। যদিও আমি একটু লুচ্চা টাইপের, তবুও সুন্দরী সুন্দরী মেয়েদের ফিরিয়ে দিতাম। একদিন বৃষ্টি আমাকে জিজ্ঞাসা করলো, রকি, তুই তো সারাদিন শুধু বলিস প্রেম করব প্রেম করব, কিন্তু এত সুন্দর সুন্দর মেয়ে তোকে প্রপোজ করে, তবু রাজি হোস না কেন? এমনি। আমার সব ভালো লাগে না তাই রাজি হই না, কিন্তু তুই তো এসবের পাগল। পেতনি, প্রেম করলে তাকে নিয়ে বিজি হয়ে যাব, সবসময় তার সাথেই থাকবো, তোকে আর সময় দেব না। এরকম করতে করতে দেখা যাবে একদিন আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে বা মরিচা ধরে যাবে। তাই আমি প্রেম টেম করি না। তুই আমার বন্ধু এখন আছিস আর সারা জীবনই থাকবি। লুচ্চা কোথাকার। এরকমই আমাদের বন্ধুত্ব চলে। একজন দোষ করলে দুজনেই দোষী প্রমাণ করার চেষ্টা চালাতাম। এরকমই একটা দিন ছিল যা আমাদের কাছে 14 ফেব্রুয়ারি নামে বা ভালোবাসার দিবস নামে পরিচিত। তো সেই দিনে সব প্রেমিক প্রেমিকা ঘোরাঘুরি করছিল।
বৃষ্টি আর আমি বাসায় চলে আসলাম। আমি, বৃষ্টি আর আমার ছোট বোন মিম 3জন মিলে মোবাইলে লুডো খেলছিলাম। খুব আনন্দ করলাম, মজাও করলাম। এরপর দুপুর হতেই বৃষ্টি তার নিজের বাসায় চলে গেল। বিকেল আবারও দুজনে বের হলাম ঘুরবো বলে। আমরা দুজন ঠিক করলাম আজকে নতুন এক জায়গায় ঘুরতে যাব। তাই গ্রামের পাশে একটা ছোট্ট জঙ্গল ছিল। জঙ্গলটা খারাপ নামেই সবাই জানতো। তো আমরা আজ সেই দিকে রওনা হলাম। আজ যেখানে সেখানে কাপল দেখা যাচ্ছে, সবাই প্রেমিক প্রেমিকার হাত ধরে আছে। হাঁটতে হাঁটতে কখন যে সেই জঙ্গলের পাশে এসে পড়েছি আমরা খেয়ালই করিনি। নির্জন এলাকা, আশেপাশে তেমন কোনো মানুষ নেই। হঠাৎই আমার জরুরি চাপলো। প্রকৃতির ডাক দিল, বৃষ্টি তুই এখানে দাঁড়া, আমি জরুরি কাজটা সেরে আসি। যা দূরে গিয়ে মর। আমি মুচকি এসে একটু দূরে চলে গেলাম। বৃষ্টি যেখানে দাঁড়িয়েছিল সেটা চারদিকে গাছপালা দিয়ে ঘেরা ছিল। আমি একটু দূরে গিয়ে বসলাম। ঠিক এমন সময় রাস্তা দিয়ে 3 থেকে 4টা খারাপ লোক, মানে মাস্তান টাইপের লোক যাচ্ছিল। তখনই তাদের চোখে বৃষ্টি পড়ে যায়। বৃষ্টি দেখতে খুব সুন্দরী ছিল, তাই খারাপ লোকদের নজরে লেগে যায়। তারা হাসতে হাসতে বৃষ্টির কাছে আসে। বৃষ্টি অন্যদিকে ঘুরে থাকে, তাদের দেখতে পেল না। সেই লোকেরা বৃষ্টির কাছে এসে তার শরীরে হাত দিতেই বৃষ্টি টের পেল। পিছনে তাকিয়ে এমন ভয়ঙ্কর কয়েকজন লোক দেখেই সে ভয় পেয়ে গেল। ইতিমধ্যে ওরা বৃষ্টিকে ঘিরে ধরেছে, বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়বে এমন অবস্থা। বৃষ্টি ভয় পেয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করে দিল। বৃষ্টির দিকে হিংস্র পশুর মতো তাকিয়ে রইল, যেন পেলেই তারা ছিঁড়ে খুঁড়ে খাবে। বৃষ্টি খুব ভয় পেয়ে আমার নাম ধরে চিৎকার করলো। এদিকে আমি হঠাৎ এমন কণ্ঠে বৃষ্টির চিৎকার শুনে ঘাবড়ে গেলাম। তাড়াহুড়ো করে কাজ শেষ করে দ্রুত গতিতে বৃষ্টির দিকে আসতে লাগলাম। আমি আস্তে আস্তে ওই খারাপ লোকেরা বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়েছে। বৃষ্টি বাঁচা বাঁচা বলে চিৎকার করছে আর নিজেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আমি এসে বৃষ্টির এমন অবস্থা দেখে রেগে যাই। পাশ থেকে একটা গাছের ডাল নিয়ে এসে ওদের বাড়ি দিতে লাগলাম। আমার বাড়ি খেয়ে মাস্তানরা বৃষ্টিকে ছাড়তে বাধ্য হলো। বৃষ্টি তাড়াতাড়ি করে একটু দূরে চলে গেল। আমি একা 3জনের সাথে আমার পেরে ওঠা সম্ভব হচ্ছিল না, তবুও হাল ছাড়লাম না। একসময় আমাকে তারা ধরেই নিল। 2জন দুপাশ থেকে আমার হাত টেনে ধরলো, আর একজনের গাছের ডাল দিয়ে আমাকে মারার জন্য তৈরি হলো। আমার এমন বিপদ দেখে বৃষ্টি আর থেমে থাকলো না। সে আরও একটা গাছের ডাল এনে তাদের পিছন থেকে তাদের কাছে আসলো। মাস্তানটা যখনই আমাকে মারতে যাবে এমন সময় বৃষ্টির হাতে থাকা ডালটা দিয়ে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মাথায় দিল একটা বাড়ি। সঙ্গে সঙ্গে লোকটা মাটির সাথে গড়াগড়ি খেতে লাগলো। মাথা ফেটে রক্ত চিরচির করে বের হতে লাগলো। মুহূর্তের মধ্যে লোকটা মারা গেল। এটা দেখে বাকি 2জন লোক সেখান থেকে পালিয়ে চলে গেল। বৃষ্টির হাত পা এখন পাথর হয়ে গেছে। সে কি করেছে সে নিজেও জানে না। আমি তো এটা দেখে একদম অবাক। বৃষ্টি, তুই এটা কী করলি? তুই মানুষ খুন করলি? আমার কথা শুনে বৃষ্টি বাস্তবে ফিরল। সামনে দেখে একটা লাশ পড়ে আছে। হাত থেকে সে গাছের ডালটা দূরে ফেলে দেয় আর পাগলের মতো আচরণ শুরু করে। খুন খুন আমি খুন করছি, আমি খুন করছি। আমার জেল হবে, আমার ফাঁসি হবে। রকি, আমি খুন করেছি। এবার কি হবে? এবার কি হবে আমার? বৃষ্টি কাঁদতে কাঁদতে এসব বলতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বৃষ্টি তুই শান্ত হ। রকি, বিশ্বাস কর, আমি খুন করতে চাইনি। আমি শুধু তোকে বাঁচাতে চেয়েছি। আমার এখন ফাঁসি হবে। খুন করেছি আমি। একথা বলেই বৃষ্টি হাওমাও করে কাঁদতে লাগে। এটা দেখে আমার খুব কষ্ট হলো। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। বৃষ্টির কাছে গিয়ে ওর মাথাটা বুকের সাথে ধরলাম আর বললাম, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আমার ফাঁসি হবে। আমি খুনি। চুপ, একদম চুপ। কিছু তো একটা করতেই হবে। আমি ভেবে পাচ্ছি না যে কি করব। চোখের সামনে কি করে আমার প্রিয় বন্ধুর জীবনটা শেষ হতে দেখব। সে খুনি হলে তার লাইফটা নষ্ট হয়ে যাবে। তার বাবা মায়ের মুখ ছোট হয়ে যাবে। সে খুনি হলে তার লাইফটা নষ্ট হয়ে যাবে। তার বাবা মায়ের মুখ ছোট হয়ে যাবে। একটা মেয়ে খুনি কথাটা অনেক বড়। আমি আর কিছু না ভেবে বৃষ্টিকে বললাম, শোন, তুই কিচ্ছু করিসনি, এই খুন আমি করেছি। আমি। কি বলছিস তুই? এ কথা আমি মানলাম। সেটা শুধু আমি আর তুই জানবো। তুই খুনি হলে তোর জীবনটা শেষ হয়ে যাবে রে। আমায় কথা দে, আজকের কথা কাউকে বলবি না। না, আমি পারবো না। প্লিজ, আমাদের বন্ধুত্বের কসম। আমি ছেলে খুনি হলে সে যে করে হোক জীবন পার করে দেবে, কিন্তু একজন মেয়ে তা পারবে না। মেয়েদের মন খুব নরম। প্লিজ কথা দে। না রকি, আমার দোষ তোর ঘাড়ে দিতে দিব না। কথা দে, নয়তো আমাকেও খুন কর। রকি, হ্যাঁ রে, সময় খুব কম। বৃষ্টি আর কোনো উপায় না পেয়ে কথা দিল। আমিও কথা দিলাম এ কথা কাউকে বলবো না। এরপর বৃষ্টিকে দূরে পাঠিয়ে দিলাম আর আমি পুলিশের কাছে ফোন করলাম। পুলিশ আসা শুরু করলো। আমি আমার ফোনটা জঙ্গলে ঢিল মারলাম আর সেই গাছের ডালটা হাতে নিলাম, যাতে বৃষ্টির ফিঙ্গারপ্রিন্ট না পায়। মুহূর্তের মধ্যে সেখানে লোক জড়ো হয়ে গেল। গাড়ি ভর্তি পুলিশ আসলো। আমার হাত থেকে গাছের ডালটা নিয়ে
হাতে হ্যান্ডক্যাপ পরালো। হাজার হাজার লোকের ভিড় জমালো। সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। তার মধ্যে শুধু একজন ছিল যে চোখের পানিতে তার বুক ভাসাচ্ছিল, আর সে হলো বৃষ্টি। আমি বৃষ্টির দিকে তাকিয়ে মুচকে হাসলাম। বৃষ্টি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অবশেষে পুলিশ আমাকে গাড়িতে করে নিয়ে রওনা হলো। এদিকে বৃষ্টি তার চোখের পানিতে বন্যা বয়ে দিল। কি করে সে আমার মায়ের কাছে মুখ দেখাবে, এটা ভেবে তার আরও কষ্ট হচ্ছিল। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে এলো, কিন্তু দুঃখের বিষয়ে আমাকে দেখতে এখনও কেউই আসলো না, এমনকি আমার বাবা মাও না। পরদিন আমাকে কোর্টে নেওয়া হয়। আমার পক্ষে কোনো উকিলও দাঁড়ালো না। আমার বিপক্ষে উকিল দাঁড়িয়ে ইচ্ছে মতো দোষ চাপিয়ে যাচ্ছে আমার উপর। বাগানে যতদিন যত খুন হয়েছে সব দোষ পড়লো আমার উপর। আমি নাকি 2 নম্বর ব্যবসা করতাম সেই বাগানে, তো যারা সেই 2 নম্বর ব্যবসা দেখে ফেলতো তাদেরই নাকি খুন করতাম। এটাই আমার বিপক্ষে উকিলের বক্তব্য। এতে আমি কিছু বললাম না। আমার কষ্ট হলো খুব। একবার আমার বাবা মা পর্যন্ত আমাকে দেখতে আসলো না। উকিল সাহেব হাজারো দোষ চাপালো আমার উপর। এবার জজ সাহেব বলল, আমার কিছু বলার আছে নাকি? আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। এবার জজ সাহেব আমার শাস্তি মঞ্জুর করলো, হিসেবে ফাঁসি হয়। কিন্তু এত কম বয়সে ফাঁসি দেওয়ার হুকুম দিল না জজ সাহেব। তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। এবার পুলিশ আমাকে নিয়ে জেলে কারাগারে গেল, আর আমাকে সেখানে রেখে চলে আসলো। এরপরই আমার দুঃখে দিন পার করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে যায় 4 বছর। অবশ্য খুনের অপরাধে আমার ফাঁসি হওয়ার কথা ছিল, তবে জজ সাহেব তার বদলে আজীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিল। সারা জীবন আমাকে জেলের মধ্যে কাটানোরই শাস্তি দিল। আমি খুব ভালো করে জানতাম যে আমাকে মুক্ত করানোর জন্য একজন এগিয়ে আসবে না, কেউ আমার পক্ষে দাঁড়াবে না। তাই বাকি জীবনটা জেলের মধ্যে কাটানোরই চিন্তা ভাবনা করলাম। কিন্তু আজ 4 বছর কাটতে না কাটতেই একজন পুলিশ এসে আমাকে বলল, রকি, ইয়েস স্যার। তোমার জামিন হয়েছে, তুমি বাসায় যেতে পারো। ফাঁসির অর্ডারপ্রাপ্ত আসামি জামিনের কথা শুনলে অটোমেটিক খুশিতে নাচতে লাগবে। আমার বেলাতেও তার বিপরীত কিছু হলো না। জামিনের কথা শুনতে অনেক খুশি হলাম। আমি বিশ্বাস করতে পারলাম না। গভীর চিন্তায় পড়ে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি নাকি? রকি, কি হলো? পুলিশের কথা শুনে আমি বাস্তবে ফিরে এলাম, আর নিশ্চিত হলাম এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। তবু আমি পুলিশের মুখে শোনার জন্য জিজ্ঞাসা করলাম, স্যার আমি কি স্বপ্ন দেখছি নাকি? না, তুমি স্বপ্ন দেখোনি, এটা বাস্তব, আর সত্যি তোমার জামিন হয়েছে। কিন্তু স্যার জামিনটা করালো কে? সেটা বলতে পারবো না, তবে যে তোমার জামিন করেছে সে এই কার্ডটা দিয়ে আর তাকে একবার ফোন দিতে বলেছে। পুলিশের কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। কে এমন দয়ালু মানুষ আছে যে আমায় বাঁচাতে চায়? আমি বলতে পারবো না, অনেক দামি দামি একজন উকিলকে নিয়ে এসেছি, তোমার জামিন করিয়েছি, এখন তুমি সম্পূর্ণ মুক্ত। এই কথা শুনে আমি অনেক খুশি হলাম। কে করলো, কেমনে করলো, এসব জানার প্রয়োজন মনে করলাম না। আমার কাছে এই জেলখানাটা অনেক কষ্টের জায়গায় পরিণত হয়েছে, আর তাই জামিনের কথা শোনা মাত্র আর দেরি করলাম না। নাচতে নাচতে জামা কাপড় গুছিয়ে নিলাম। বাসা থেকে আমার জন্য কোনো জামা কাপড় পাঠায়নি, তবে ওখানকার একজনের জামিন হয়ে যাওয়ায় আমাকে তার জামা কাপড় দিয়ে চলে যায়। আমি সেগুলো পরিষ্কার করে ধুয়ে পরে থাকতাম। কিন্তু আজ যে আমার জামিন হবে আমি কিছুতেই ভাবতে পারিনি। জামা কাপড় আনার সময় কিছু একটা ভেবে থমকে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে আবার পিছন ফিরে গিয়ে একজন বয়স্ক লোককে আমার জামা কাপড় সহ আমার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দিয়ে দিলাম। লোকটা আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি যেন এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। এরপর তো আপনারা সব কিছু জানেনই। তো এবার বর্তমানে ফেরা যাক। আমি আনমনে হাঁটছি তো হাঁটছি, কোথায় যাব ভেবে পাচ্ছি না। বাবা মা আমাকে দূরে ঠেলে দিল। এখন আমি কি করে বাঁচবো? স্বপ্ন ছিল লেখাপড়া করে একদিন বিশাল বড় বিজনেসম্যান হব, লোকের মুখে মুখে আমার নাম থাকবে। কিন্তু আজ আমার নাম আছে ঠিকই, একজন খুনি হিসেবে। তখনই বৃষ্টির কথা মনে হলো। সবাই যাই করুক, বৃষ্টি আমাকে ঠিক মেনে নেবে, কারণ বৃষ্টি আসল ঘটনা তো জানে। এটা ভেবে আমি বৃষ্টির বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটতেই বৃষ্টির বাসার সামনে চলে আসলাম। কিন্তু বাসার সামনে আসতেই আমার মুখ শুকিয়ে গেল। আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। তাকিয়ে দেখি বৃষ্টির বাসায় ইয়া বড় একটা তালা জ্বলছে। পাশের এক বাসায় গেলাম। সেখানে জিজ্ঞাসা করতে জানতে পারলাম বৃষ্টির বাবা মা গত 3 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমি মন খারাপ করে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এবার কলেজের দিকে রওনা হলাম। এখন কলেজ খোলা আছে, তাই আমি ওদিকে যেতে লাগলাম। বৃষ্টির বাবা শহরে বিজনেস করতো, আর মাকে নিয়ে বৃষ্টি গ্রামে থাকতো। বৃষ্টির বাবা শহরে বিজনেস ভালো করে করা শুরু করলো। আমি অ্যারেস্ট হওয়ার 1 বছর পরই বৃষ্টির বাবা গ্রামে এসে তার মেয়ে আর তার স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়। আসলে আমি অ্যারেস্ট হওয়ার পর থেকেই বৃষ্টি খুব একা হয়ে পড়েছিল। ঘর থেকে কোথাও বের হতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। বন্ধুর চিন্তায় দিন দিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল।
আর এটা বৃষ্টির মা খেয়াল করলো। তাই তার বাবা মা ভাবলো হয়তো শহরে গেলে একটু মন ভালো হবে, নতুন জায়গা পাবে, নতুন বন্ধু পাবে। সেজন্য বৃষ্টিকে সহ তারা শহরে চলে যায়। এদিকে আমি হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে আসলাম। কলেজে এসে দেখি অনেক অনেক ছাত্রছাত্রী, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। আমার মুখে মোজ বড় বড় থাকায় প্রথমে কলেজের স্যারেরা চিনতে পারলো না, কিন্তু পরে ঠিকই চিনতে পারলো। সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে বলল, ওই যে দেখ খুনি আসছে। এত বড় কলেজে পড়ে সে 2 নম্বর ব্যবসা করত, আমাদের এই বাগানেই করত। এসব বলা বলি করতে লাগলো কলেজের সবাই। এটা আমার কান পর্যন্ত পৌঁছালো। আমি শুনেও না শোনার ভান করে সামনে এগিয়ে গেলাম। আমি সরাসরি স্যারদের অফিসে গেলাম। আমাকে সবার চিনতে একটু দেরি হলো বটেই। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি জেল থেকে পালিয়ে আসছো নাকি? না স্যার, আমার জামিন হয়েছে। একজন ফাঁসির আসামি কেমনে জামিন পাই? জানি না। এখানে কাকে মারতে আসছো? না স্যার, কাউকে মারতে আসিনি। আমি আবার পড়তে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই স্যার। তোমার জন্য আমাদের কলেজের অনেক বদনাম হয়েছে। সবাই বলছে এই কলেজ থেকে পড়ে মাস্তান তৈরি হয়, 2 নাম্বার ব্যবসা করে, মেয়েবাজি করে। স্যার, আবল তাবল কথা একদম বলবেন না। কি করবি? হ্যাঁ কি করবি? মেরে ফেলবি তো? মার না মার। দেখুন স্যার, আমি যেটা বলছি সেটার উত্তর দিন। তুই আর এই কলেজে পড়তে পারবি না। শুধু এই কলেজে না, তুই আর কোনো কলেজে পড়তে পারবি না। যেই কলেজে তুই যাবি সেই কলেজের বদনাম করবি। আর একজন শিক্ষক হয়ে আমি এটা হতে দিতে পারি না। কি করতে চাচ্ছেন আপনি? আমার কথার কোনো উত্তর না দিয়ে স্যার ড্রয়ার থেকে একটা ফাইল বের করে আমার সার্টিফিকেটগুলোতে লাল সিল মেরে দিল। এটা দেখে সব স্যারেরা সহ আমি খুব অবাক হলাম। সার্টিফিকেটে লাল সিল পড়া মানেই ওই ছাত্রের জীবন শেষ, আর কোনোদিন সে লেখাপড়া করতে পারবে না। স্যার, এটা কি করলেন আপনি? হ্যাঁ, এটাই তোর জন্য উচিত শাস্তি। স্যার প্লিজ এমনটা করবেন না। তোর মতো মাস্তান কখনো ছাত্র হতে পারে না। আমি তোর নাম ছাত্রদের লিস্ট থেকে কেটে দিলাম। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার জীবন তো প্রায় শেষ হয়ে গেল, শুধু দেহে প্রাণটা আছে। একজন ছাত্রের স্বপ্ন ভেঙে গেলে কতটা যে কষ্ট হয় সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি নিরুপায় হয়ে কলেজ থেকে বের হয়ে এলাম। পৃথিবীটা আমাকে যেন মানতেই পারছে না। আর কোনো জায়গা খোলা থাকলো না আমার জন্য। সারাদিন রাস্তায় হাঁটলাম, কেউ একটু বললো না যে আমি কিছু খেয়েছি কিনা। একথা বলার মতো কেউ রইলো না। সবাই আমাকে ঘৃণা করতে লাগলো। সন্ধ্যা হয়ে এলো। হাঁটতে হাঁটতে গ্রামে চলে আসলাম। খোলা আকাশ, হালকা ঠান্ডা বাতাস বইছে। আমার গায়ে শুধু একটা শার্ট আছে, তাই আমার ঠান্ডা লাগলো। ঠান্ডা নিবারণের জন্য 2 হাত পকেটে ভরলাম। হাত পকেটে দিতেই একটা কার্ড হাতে পড়লো। সঙ্গে সঙ্গে পুলিশের কথা মনে হলো, যে আমার জামিন করিয়েছে তার কার্ড এটা। ফোন করতে বলেছে। পকেট থেকে কার্ড বের করলাম, দেখলাম ওটার নাম দেওয়া আছে লতিফ চৌধুরী। আমি পাশে একটা দোকান পেলাম, আর একজনের কাছ থেকে ফোন চেয়ে নিয়ে ফোন করলাম। হ্যালো, কে বলছেন? সেটা পরে জানবে, আগে তোমার হাতের কার্ডের ঠিকানা অনুযায়ী চলে আসো। কিন্তু আপনি কে? বললাম তো সেটা পরে জানতে পারবে, আগে চলে এসো, রাত ধরতে চললো। আমি কিছু বলতে চাই, এমন সময় ফোনটা কেটে গেল। যার ফোন তাকে দিয়ে দিলাম। কোনো উপায় না পেয়ে আমি কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। আমার কাছে টাকা ছিল না, তাই পাশের গ্রাম পর্যন্ত হেঁটে যেতে হবে। অনেকক্ষণ হাঁটার পর পাশের গ্রামে চলে গেলাম। ঠিকানাটা আবার দেখে সোজা সে বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। বাড়িটা বেশ বড়, সুন্দর করে সাজানো। গ্রাম জুড়ে এমন বাড়ি মনে হয় আর একটাও নেই। আমি আবার বেল বাজালাম। একটু পর দরজা খুলে গেল, আর একজন কালো পোশাক পরা লোক বেরিয়ে আসলো। আপনি কি রকি? জি, আমি রকি। চলেন আমার সাথে। আমাকে সাথে করে নিয়ে দারোয়ান বাসার ভেতরে চলে গেল। আমি বাসার ভেতরে এসে তো পুরাই অবাক। খুব সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা। আমি এসে পরিদর্শন করছিলাম, হঠাৎ উপর থেকে লতিফ চৌধুরী বলল, হ্যালো মাই ডিয়ার রকি। আপনি নিশ্চয়ই লতিফ চৌধুরী? ইয়েস মাই সান, আমি তোমার জামিন করিয়েছি। কিন্তু কেন? আর আপনাকে তো আমি চিনিই না। তবে আমি তোমায় খুব ভালো করে চিনি। নাম রকি, বাবার নাম সোহেল, মায়ের নাম রাবেয়া, ছোট বোনের নাম মিম। আর তোমার সবথেকে কাছের মানুষ হলো তোমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। এই নিয়ে খুব সুন্দর দিন কাটাচ্ছিলে, কিন্তু হঠাৎ করে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। 4টি বছর জেলে কাটাতে হলো, সারা জীবন কাটাতে হলো, কিন্তু আমি বের করে আনলাম। প্রথমে তুমি বাসায় গেছো, কিন্তু সেখান থেকে তোমার বাবা মা তোমায় তাড়িয়ে দেয়, খুশির অপবাদ দেয়, মাস্তান বলে গালি দেয়। তারপর বন্ধুর বাসায় যাও, কিন্তু বন্ধু বাসায় নেই। সেখান থেকে কলেজে যাও স্বপ্ন পূরণ করবে বলে, কিন্তু স্যারেরা তোমায় সার্টিফিকেট লাল সিল মারে।
তোমার ছাত্র জীবন শেষ করে দেয়। এখন তুমি শূন্য, মাস্তান বলে সবাই তোমায় চিনে, সবাই খুনি বলে ঘৃণা করে। নিজের জীবনে ঘটে যাওয়া এত কিছু লতিফ চৌধুরীর মুখে শুনে আমি খুব অবাক হই। মনে প্রশ্ন জাগে, এ কেমন করে জানলো এত কিছু? আপনি এত কিছু কেমন করে জানলেন? আরও কিছু জানি, চলো বসে কথা বলা যাক। এই কথা বলে লতিফ চৌধুরী আমাকে নিয়ে ছাদে গেল। একজন লোককে বললেন কফি দিতে। এখন বলেন, আপনি কেন আমার জামিন করালেন? কেন এখানে আসতে বললেন? আর কেমন করে আমার জীবনের এত কিছু জানলেন? কুল ডাউন মাই বয়, সব বলবো। আমি জানি তোমার মাথা ঠিক নেই, খুব রাগ হচ্ছে মাথায়। সবার মুখে খুনি শুনতে শুনতে তোমার কান পচে গেছে। যে অপরাধ তুমি করনি, অথচ সেই অপরাধের অপরাধী তুমি। কি? আপনাকে কে বলল আমি অপরাধ করিনি? আমি অপরাধ করেছি, আমি খুন করেছি, আর এখন আমি খুনি। না, আমি সব জানি। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য অন্যের দোষ মাথা পেতে নিয়েছো। এটা মিথ্যা, আমি নিজেই খুন করছি। ভয় পেও না, আমি কাউকে বলবো না। তবে দেখো, যার জন্য তুমি এত কিছু করলে, সে তোমার একটা খোঁজও নিল না, বরং তোমার খুনি বানিয়ে পালিয়ে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কিছুতে আমায় বলে থাকতে পারবে না। ও হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য ওখান থেকে চলে গেছে। না, ও ভয় পেয়েছিল তুমি যদি কাউকে এক কথা বলে দাও তাহলে সে আর রক্ষা পাবে না, তাই তোমার বিপদে ফেলে চলে গেছে। লতিফ চৌধুরী আমার মগজ ধোলাই করতে যাচ্ছে, বৃষ্টির প্রতি ঘৃণা জন্মানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এতদিনের এত মজবুত বন্ধুত্বের ফাটল ধরানো খুব সহজ কাজ নয়। তবে লতিফ চৌধুরীও নাচর বান্দা, সে যে করেই হোক স্বীকার করাবেই। একের পর এক চাল দিতেই থাকলো লতিফ চৌধুরী। এক পর্যায়ে আমার মনে বৃষ্টির জন্য আর মা বাবার প্রতি, গ্রামের মানুষের প্রতি ঘৃণা জন্মালো। আমার মনে এক বিশাল প্রতিশোধের আগুন তৈরি করলো লতিফ চৌধুরী। আমি আর রকি রইলাম না, এখন মাস্তান রকি হয়ে গেলাম। খুনি না হওয়ার পরেও খুনের অপবাদ পেলাম, নিজের পরিবার, নিজের লাইফ সব হারালাম। আমি এখন খুনি হয়ে দেখাবো, মাস্তান হব। তোমায় বাঁচতে হবে, নিজের ক্ষমতা দিয়ে বাঁচতে হবে। আমায় কি করতে হবে বলেন? তুমি শহরে যাও, শহরের বাপ হয়ে বেঁচে থাকবে। সবাই তোমায় দেখবে, ভয়ের থরথর করে কাঁপবে। আমি এমনই মাস্তান হব। আজই তোমায় আমি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতেছি। আমি আর কিছু বললাম না, লতিফ চৌধুরীর কথা মতো চলতে লাগলাম। ছোট মানুষ হিসেবে আমি এত বড় দুঃখ পেয়ে মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলাম, আর তার সুযোগ নিয়ে আমাকে মাস্তান বানালো লতিফ চৌধুরী। রাতটা কাটলো লতিফ চৌধুরীর বাসায়। আমার মনে এখন শুধু মাস্তান হওয়ার চিন্তা ঘুরপাক খাচ্ছে। যে করে হোক মাস্তান হতেই হবে, আমাকে আমার মতো করে বাঁচতে হবে। এসব চিন্তা মাথায় ভর্তি হয়ে গেল। সকালে লতিফ চৌধুরী ট্রেনের টিকিট আর টাকা সহ একটা ঠিকানা দিয়ে আমাকে পাঠিয়ে দিল ঢাকা শহরে। সারাদিন জার্নি করার পর আমি ঢাকা এসে পৌঁছালাম। লতিফ চৌধুরীর দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। এখানে এসে আরও অবাক, লতিফ চৌধুরীর বাসার চেয়ে এই বাসাটা আরও দ্বিগুণ বড়। চারদিকে বন্ধ খাতে লোক দাঁড়িয়ে আছে, সুইমিং পুলের পাশে অনেক মেয়ে বসে আছে, আর তার মধ্যে আছে একজন, তার নাম টনি। শহরের নাম করা মোস্ট ক্রিমিনাল টনি। 50 থেকে 60টা তার নামে খুনের কেস আছে। ধর্ষণের কেসে তো অভাবই নেই। 2 নম্বর ব্যবসা তার জায়গায় জায়গায়। চোরাচালানি, নকল ওষুধ পাচার, অস্ত্র পাচার, এসবের ধান্দা তার। ব্যাংকে তার নামে কোটি কোটি টাকা আছে। তার বডি সার্চ করলে ডলারে ডলার বের হবে। শহরের সবাই তাকে টনি ভাই নামে চেনে। টনি ভাই 2 নম্বর ব্যবসার পাশাপাশি সাধারণ বিজনেসের খাতায় টপ নম্বর 1-এ আছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এতগুলো কেস থাকার পরেও কেন সে বিজনেসম্যান? আসলে তার নামে যতগুলো কেস আছে তার সাক্ষী একটাও নেই। টনির ভয়ে তার বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি হয় না। এর ফলে বারবার অপরাধ করার পরেও সাধারণ মানুষের মতো সমাজে মহান মানুষ হিসেবে দাবি করে। আমি দূরে দাঁড়িয়ে টনি ভাইকে দেখে চমকে যেতে লাগলাম। এত বড় লোক মানুষ আমি আগে কখনো দেখিনি। এত বড় বাড়ি, গাড়ি, লোক, সব কিছু আমাকে অবাক করে দিচ্ছে। আমি এবার আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। একটু এগোতেই 2টো লোক এসে আমার সামনে দাঁড়ালো। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে লতিফ চৌধুরীর কার্ড বের করে তাদের দেখালাম। লতিফ চৌধুরীর কার্ড দেখে কার্ডরা আমাকে ছেড়ে দিল। আমি এবার সামনে গেলাম। যখন টনির কাছে গেলাম, টনি আমার দিকে তাকিয়ে চিনতে পারলো না, কারণ আমি ভুল ঠিকানায় এসে পড়েছি। নাম? জি বস, আমি রকি। তুই এখানে কেন? তুই কি জানিস না এটা টনির এলাকা? এখানে তুই লতিফের কার্ড কেন বের করিস? আসলে লতিফ স্যার আমায় পাঠিয়েছে। লতিফকে এখানে কেউ চিনে না, তুই যা এখান থেকে। এ কথা শুনে আমি তো অবাক, কি বলে এই লোক? ঠিক এমন সময় আরও একটা লোক আসলো ওখানে, আর এসে টনিকে বলল, এটা আমাদের লোক। টনি মাথা নাড়া দিল।
লোকটা আমাকে নিয়ে বাসা থেকে বের হলো। আমার হাত ধরে বলল গাড়িতে উঠতে। আমি গাড়িতে উঠলাম। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ওখান থেকে রওনা হলো। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। অবশেষে গাড়ি এসে একটা বিশাল বাড়ির সামনে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে ভেতরে গেলাম। ভিতরে যেতেই দেখলাম চারদিকে সাদা পোশাক পরা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা বয়স্ক লোক চেয়ারে বসে আছে। লোকটার নাম ছিল জসিম। সবাই তাকে জসিম বলেই জানে। পুরো শহর মিলে দুজনেরই রাত চলে, তবে তাদের মধ্যে আজও যুদ্ধ চলছে। টনি ভাই তার লোক সংখ্যা বাড়িয়ে দেয় আর জসিমের বিরুদ্ধে দাঁড়ায়। আর এদিকে জসিমউদ্দিন বয়স্ক হতে তার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না, আর তার জন্য একজন শক্তিশালী বিশ্বাসযোগ্য ছেলে খুঁজছিল যে জসিমের জায়গা নিতে পারবে। আমি দাঁড়িয়ে থেকে জসিমের দিকে তাকিয়ে আছি। জসিম আমাকে বলল, তোমায় লতিফ আমার কাছেই পাঠিয়েছে, কিন্তু ঠিকানা ভুল ছিল। মানে? আসলে টনি এখন যেখানে থাকে, মানে তুমি যেখানে গিয়েছিলে, ওটা আমারই বাসা ছিল, কিন্তু ক্ষমতার বলে টনি আমার কাছ থেকে ছিনিয়ে নিছে। এটা তো অন্যায়। শুধু এইটুকুই না, টনি শহরে একের পর এক অন্যায় করে চলেছে, কিন্তু বাধা দেওয়ার কেউ নাই। কেন, আপনারা কি করেন? আমরা খুব দুর্বল। এটাই আমি চাই। আমি আপনাদের সবল বানাবো। ওকে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে স্যার। কিন্তু স্যার, আমি যে এখানে আছি এটা কেমনে জানলেন আপনি? একটু আগে লতিফ আমায় ফোন দিছিল, বলল রকিকে পাঠিয়ে দিছে। আমি বললাম কোন ঠিকানায়? তখন সে বলল নতুন ঠিকানায়। আমি এটা শুনে তাড়াহুড়ো করে ফোন কেটে দিয়ে টনির কাছে লোক পাঠাই। ও, আমি পুরো বাড়ি ভালো করে দেখে নিলাম। জসিমের অনেক লোক আছে, তবুও তারা দুর্বল। এটা আমি মানতে পারলাম না। আস্তে আস্তে জসিমের সাথে মিশে গেলাম। জসিম এখন আমাকে নিজের ছেলে মনে করে। সে যেখানে যায় যাই করে আমাকে সাথে করে নিয়ে যায়। আমি ধীরে ধীরে মাস্তানে পরিণত হতে লাগলাম। জসিমের সাথে থাকতে থাকতে 2 নম্বর ব্যবসায় যোগ দিলাম। অস্ত্রপাতি সবার সাথে পরিচিত হয়ে গেলাম। জসিম এখন বড় বড় কাজে আমাকে পাঠায়। আমি যেই কাজে যাই সেই কাজ হাসিল করেই ফিরি। আমি খুব সাহসী আর শক্তিশালী হয়ে উঠি, আর আমাকে সাপোর্ট করছিল জসিম। কয়েকদিনের মধ্যে আমি একজন নামকরা মাফিয়া হয়ে উঠি। শহরে আমার নামও জানাজানি হয়ে গেল। চোরাচালানি, অস্ত্র পাচার, হিরোইন, ড্রাগস এগুলোর ব্যবসা শুরু করলাম। আর এই কথা পৌঁছে গেল টনি ভাইয়ের কানে। টনি ভাই এটা শোনার সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়। ভাবে ওটুক একটা ছেলে কিনা টনির সাথে পাঙ্গা নেয়। টনি ভাই খুব রেগে যায় আর সতর্ক হয়ে যায়। এদিকে আমি আস্তে আস্তে আরও উপরে উঠতে থাকি, কিন্তু আজ পর্যন্ত কোনো খুন করিনি। এমনিতেই 2 নম্বর ব্যবসা, চাঁদাবাজি এসব করে দিন কাটতো। আস্তে আস্তে জসিমের মনের মতো হয়ে উঠি আমি। জসিম বুঝতে পারলো আমি পারবো তার জায়গাটা নিতে। সেজন্য আমাকে একটা কাজ দেওয়ার জন্য ডাকলো। দাদা, আপনি কি আমায় ডেকেছেন? রকি, অনেক দিন হলো তুমি আসছো, আমাদের ধান্দায় তুমিও মিশে গেছো। এখন শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে তাই বলেন। একজনকে টপকাইতে হবে, পারবি তো? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে যা। দাদা, জীবনের প্রথম খুন করতে যাচ্ছি, তাই আপনার পিস্তলটা দিবেন? অবশ্যই নিয়ে যা, কাজটা হওয়া চাই। এই রকি কোনো কাজে বের হলে সেটা পূর্ণ না করে ফেরে না। আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। আমি পিস্তলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে কয়েকটা চেলাপেলাও আছে। গাড়ি নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেলাম। আমি মুখে রুমাল বেঁধে বাড়ির ভেতরে গেলাম, আর যাকে মারতে বলেছে তাকে দেখা মাত্রই কপাল বরাবর গুলি ঢুকিয়ে দিলাম। সাথে সাথে মাটিতে গড়িয়ে পড়লো লোকটা। তখনই বৃষ্টির কথা মনে হলো। বৃষ্টি এমন করে মাথায় মেরে লোকটাকে মেরেছিল। বৃষ্টির কথা মনে পড়াতে আরও 2-4টা গুলি বেশি করে মারলাম। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে ওর স্ত্রী দৌড়ে আসলো। আমি আমার চেলাদের নিয়ে বেরিয়ে চলে আসলাম। এভাবে একে একে আমি 10টা খুন করলাম। এই 10টা খুন করার পর হঠাৎ একদিন হাতে নাতে ধরা খেলাম, আর পুলিশ আমাকে ধরে নিল। এই খবর জসিমের কাছে পৌঁছালো। জসিম ঢাকা শহরে সবথেকে বড় উকিলকে টাকা দিয়ে আমার জামিনের ব্যবস্থা করলো। তাই হলো, সাথে সাথে আমার জামিন হয়ে গেল। আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সোজা জসিমের বাসায় চলে আসলাম। আমার জন্য জসিম বাড়িতে অপেক্ষা করছিল। হঠাৎই আমি চলে আসি ওখানে। তখন জসিম তার সমস্ত লোকদের ডাকলো। সবাইকে নিয়ে একসাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করলো, আর সেখানে আমাকেও ডাকলো। আমি গিয়ে জসিমের পাশে দাঁড়িয়ে আছি। জসিম তখন বলা শুরু করলো, এতদিন তোমাদের চালিয়েছি, ধান্দা চালিয়েছি, কিন্তু এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, আর তাই আমি আর এর মধ্যে থাকতে চাচ্ছি না। আমার পরিবর্তে রকি সব দায়িত্ব চালাবে। দাদা, আমি চালাতে পারি, তবে একটা শর্ত আছে। তোমায় সবসময় আমার পাশে থাকতে হবে। আচ্ছা, যতদিন বাঁচবো ততদিন। হুম। রকি,
টনি আমাদের থেকে কিন্তু সবসময় এক পা এগিয়ে। তুই যা করবি ভেবে চিন্তে করবি। আমি সেটা জানি, টনি কিন্তু তোকে টার্গেট করে আছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবার আমি ওকে টার্গেট করব। কিন্তু রকি, আমাদের অস্ত্র লোক সব দিক দিয়েই কম। কম হয়েছে কি হয়েছে, বাড়ালেই হবে। তুই কি করবি না করবি তোর ব্যাপার। হ্যাঁ, আমি আর কথা বললাম না। আর কিছু কথাবার্তা বলে আজকের জন্য মিটিং শেষ করলাম। সন্ধ্যায় আমি কয়েকজন চেলাপেলা নিয়ে বেরিয়ে পড়লাম। শহরে যত ছোট ছোট মাস্তান ছিল তাদের সবাইকে ধরলাম। যারা সোজাসুজি আমার হয়ে কাজ করতে চাইলো তারা বেঁচে গেল, আর যারা করতে চাইলো না তাদের একটা আলাদা রুমে ঢুকে আচ্ছা মতো ধোলাই করা হলো। পরে বাপ বাপ করে রাজি হয়ে গেল। এ নিয়ে আমার বেশ কয়েকজন লোক হলো। আমরা সবাইকে নিয়ে বাসায় চলে গেলাম। এক ঢালা সবাইকে বসিয়ে মন মতো খাওয়ালাম। আমার এমন কাজ দেখে জসিম খুব অবাক হলো। সব মিলে দেখা গেল টনির চেয়ে লোক সংখ্যা বেশি হয়ে গেছে আমাদের, শুধু অস্ত্রপাতি কম। আমি এবার এসব নিয়ে ভাবতে লাগলাম কি করে অস্ত্রপাতি বাড়ানো যায়। অনেক ভেবে কোনো উপায় পেলাম না। শেষে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পুরো শহরে টোল পড়ে গেল। রকি নামে নতুন মাস্তান আসছে শহরে। মাঝখানে জানাজানি হয়ে গেল আমার কথা। আমি বাসায় বসে নাস্তা করছিলাম, এমন সময় পুলিশ আসলো। পুলিশকে আসতে দেখে সবাই ভয় পেল, কিন্তু আমি ভয় পেলাম না। রকি, তোমার আমাদের সাথে যেতে হবে। অপরাধ? তোমার নামে 10টা খুনের কেস আছে। সাক্ষী? সাক্ষী ছাড়া আইন কখনো কাজে নামে না। তোমার বিরুদ্ধে একজন সাক্ষী দিতে রাজি আছে। তার মুখটা একটু দেখতে পারি কি? অবশ্যই। পুলিশ গাড়ি থেকে একটা লোককে নামিয়ে আনলো। লোকটা কোনো সাধারণ লোক ছিল না। ওই লোকটা হলো টনি ভাইয়ের লোক। আমি আর চোখ দেখে বুঝে গেলাম যেটা টনির লোক। দেখো রে সবাই, লোক একেই বলে যে বসের কথায় নিজের জীবন দিতেও রাজি। আমার কথা শুনে সবাই অবাক হলো, কেউ কিছু বুঝলো না। এটা হচ্ছে টনির লোক, আর টনির আদেশেই এ তার জীবন দিতে চলে আসছে। এখন এ শহীদ হয়ে যাবে। রকি, তুমি সাক্ষীকে এভাবে ভয় দেখাতে পারো না। রকি ভয় দেখায় না, সোজা আসল কাজ করে। এই কে আছিস, আমার অস্ত্র বাবাজিটা নিয়ে আয়। আমার কথা শুনে লোকটা ভয় পেয়ে গেল, আর সাথে সাথে তার গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। দৌড়ে গিয়ে পুলিশের পা ধরে বলল ও টনির লোক, টনি ওকে পাঠিয়েছে। তুমি কি রকিকে খুন করতে দেখেছো? আরে স্যার, ও কেমনে দেখবে, ও তো মিথ্যা সাক্ষী দিতে আসছে। আমার কথার সাথে লোকটা একমত হলো, বলল টনির কথাতে সাক্ষী দিতে আসছে। এবার তুই কই যাবি? টনির কাছে গেলে তোকে সোজা উপরে পাঠিয়ে দেবে। লোকটা ভয়ে মাথা নিচু করে নিল। আমি সুযোগে সদ্ব্যবহার করলাম। জানি তোকে আর বাঁচতে দেবে না। আমি আবার কাউকে মরতে দিতে চাই না। তুই যদি বাঁচতে চাস তাহলে আমার দলে থাকতে পারিস। লোকটা দিশা বিশা না পেয়ে সে রাজি হয়ে গেল। এই ঘটনা দেখে পুলিশ খুব লজ্জিত হলো। কি স্যার, টনির নামে 50 থেকে 60টা কেস আছে, ওকে কেন ধরতে যাচ্ছেন না? কত টাকা খেয়েছেন টনির কাছ থেকে? আসলে রকি, আমরা বিজনেস করি না বলে কি আমরা কোনো ধান্দা করতে পারবো না? টনি বিশাল বিজনেসম্যান, সেজন্য সে তুলসী পাতা, তাই না স্যার? আইন সাক্ষী ছাড়া কাজ করে না। আরে সারেন আপনার আইন। অমন আইন থাকার থেকে না থাকাই ভালো। তুমি আইনকে এভাবে অপমান করতে পারো না। কিসের আইন? হ্যাঁ, কিসের আইন? টাকা দিলে সত্যি কথা মিথ্যা হয়ে যায়, ফাঁসির আসামি জামিন পায়। এবার কিসের আইন বলুন স্যার? তোমাদের মতো মস্তানরাই আইনকে পকেটে রাখে টাকার বিনিময়ে। রাখতে হয় স্যার, টাকার জন্য যখন সত্যি মিথ্যা হয়ে যায় তখন আমাদের মতো মাস্তানদেরও আইন পকেটে রাখতে হয়। তুমি ভালো হয়ে যাও, দেখবে দুনিয়া ভালো হয়ে গেছে। ভুল। যে দেশে সবাই নোংরা সে দেশে আপনি একা জামা পরলেই দোষ, কারণ সবাই আপনার জামা ধরেই টানবে, জামা ছিঁড়তে চাবে, তাই আপনাকেও নোংরা হয়ে থাকতে হবে। পৃথিবীতে যারা মহান ব্যক্তি তারা কখনো অন্যের সাথে তাল মিলায় না। সেটা সঠিক, সেটাই মানছে। আপনি আমি কোন মহান ব্যক্তি? আর আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি যান। একদিন দেখবে তোমার এসব ভুল ধারণা পাল্টে যাবে। সেদিন আসবে না। পুলিশ গাড়িতে উঠে চলে গেল। আমি এবার বাসার ভিতরে এসে চেয়ারে বসলাম আর ওই লোকটাকে ডাকলাম। তারপর তাকে নিয়ে একসঙ্গে বসে খাবার খেলাম। লোকটা আমার প্রতি খুব খুশি হলো। আমিও বুঝলাম এটাই আসল সুযোগ, তাই লোকটাকে পাম দিয়ে ফোলানোর চেষ্টা করলাম। টনির বিরুদ্ধে হাজার হাজার মন্তব্য করতে লাগলো। একসময় দেখা গেল লোকটার মন গলে গেছে, টনিকে সে ঘৃণা করতে শুরু করেছে। সেই সুযোগে আমি টনির সমস্ত কাজকর্মের কথা জানতে চাইলাম। লোকটার মন ভেজা থাকায় আমাকে বিশ্বাস করে একে একে সব বলে দিল। লোকটা বলল আজ রাতে অনেকগুলো অস্ত্র পাচার করা হবে। আমি এই পয়েন্টটাই বেশি গুরুত্ব দিলাম। আমি লোকটাকে বাইরে পাঠালাম আর আমার সব চেলাদের বলে দিলাম আজ মিশনে যেতে হবে, সবাই যেন রেডি থাকে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো। সঙ্গে সঙ্গে আমি আমার চেলাপেলাদের নিয়ে রওনা হলাম আসল জায়গায়।
সবাইকে তার আসন নিতে বললাম, ফলে সবাই দূরে দূরে লুকিয়ে পড়ল। আমি একটা ছোট্ট গাছের নিচে বসে রইলাম। অন্যদিকে টনির লোকেরা অস্ত্রপাতি নেওয়ার জন্য তৈরি। অন্য দেশ থেকে টাকার বিনিময়ে অস্ত্র আসছে। টনির লোকেরা ওদের টাকা ব্যাগে দিয়ে অস্ত্রের ব্যাগ নিয়ে রওনা হলো। বিদেশিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি গুলি করা শুরু করলাম। সবার পিস্তলে সাইলেন্সার লাগানো আছে, যার ফলে একে একে সবাইকে মারতে সুবিধাই হলো। টনির লোকেরা হেঁটে যাচ্ছে, পিছন থেকে একে একে পড়ে যাচ্ছে, যা সামনের কেউ খেয়াল করলো না। তারা আনমনে হাঁটছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই টনির চেলারা কমে গেল, শুধু 7 থেকে 8 জন বেঁচে আছে। এমন সময় আমি আমার চেলাদের নিয়ে তাদের পিছনে গেলাম। আমার সব চেলার মুখে মুখে মানকি টুপি পরা, কেউ মুখ দেখে চিনতে পারবে না। আমি পিছন থেকে তাদের ডাক দিলাম। টনির লোকেরা পিছনে ঘুরতেই আমি সহ আমাদের সমস্ত লোক টনির লোকেদের মাথায় পিস্তল দিয়ে আঘাত করলাম। তারা মাটিতে পড়ে গেল। এবার আমি সেই অস্ত্রের ব্যাগটা টেনে নিয়ে রওনা হলাম। কিছু দূরে গাড়ি রাখা ছিল, গাড়িতে করে উঠে বসলাম। ড্রাইভার, গাড়ি শহরের বাইরে নিয়ে চলো। ড্রাইভার কারণ জিজ্ঞাসা করতেই বললাম, টনির লোকেরা আমাদের বাসার দিকে যেতে দেখলে বুঝে যাবে আমরা কে, আর শহরের বাইরের দিকে যেতে দেখলে বুঝবে শহরের বাইরের লোক নিয়ে যাচ্ছে। ড্রাইভার আমার কথা মতো শহরের বাইরের দিকে যে রাস্তা আছে সেদিকে রওনা হলো। কিছু দূর আসার পর বললাম, এবার বাসার দিকে চলো। আমার কথা মতো বাসার দিকে চলে এলো। বাসায় এসে আমরা অস্ত্রপাতি সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললাম, যাতে কেউ কোনোভাবে টের না পায়। মুহূর্তের মধ্যে সব আগের মতো হয়ে গেল। যে যার কাজে চলে গেল। আমি ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি জসিম বসে আছে। রকিম, কোথায় ছিলে? দাদা, একটু বাইরে। আমাকেও মিথ্যা বলতে হবে? সরি, টনির আজ অস্ত্র পাচার হচ্ছিল, সেখান থেকে সব অস্ত্র আমরা নিয়ে এসেছি। টনি, বুঝতে পারলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে। ওকে আমি ভয় পাই না। টনি কিন্তু খুব ডেঞ্জারাস। আমিও খুব খুব ডেঞ্জারাস। টনির বাপ এলেও আমার কিচ্ছু করতে পারবে না। সাবধানে থাকিস। তুমি চিন্তা করো না। যা করবি ভেবে চিন্তে করবে। কথা বলে জসিম উঠে রুমে চলে গেল। জসিমের বাসায় কোনো মহিলা মানুষ ছিল না, সবাই পুরুষ। আজকে এত বড় অপারেশন করতে পারছি বলে আমি সবাইকে নিয়ে পার্টি করার জন্য ক্লাবে গেলাম। সবাই যে যার মতো ড্রিঙ্ক করতে লাগলো, কেউ আবার মেয়ের সাথে ডান্স করতে লাগলো। আমি এক জায়গায় বসে রইলাম। সবার দেখা দেখে আমিও ড্রিঙ্ক করা শুরু করলাম। আস্তে আস্তে আমার সেই নেশা ধরে গেল। এদিকে জসিম বাসায় একা বসে আছে আর ভাবছে, এই বাসায় এখন খুব নিরাপদ। এখন এখানে তার পরিবার আনলে কোনো রিস্ক থাকবে না। সেজন্য জসিম তার স্ত্রীর কাছে ফোন দিল। জসিম তার স্ত্রীকে বলল, তোমরা কালকে তৈরি থেকো, রকি গিয়ে তোমাদের নিয়ে আসবে। জসিমের পরিবার বলতে তার স্ত্রী আর একটা মেয়ে ছিল। ছোট থেকে বিদেশে পড়াশোনা করে বড় হয়েছে তার মেয়ে। যেমন সুন্দরী তেমন তার রূপ। নাম ছিল মণি। এদিকে আমি ড্রিঙ্ক করতে করতে একদম সে অবস্থায় পৌঁছে গেছি। আমার লোকেরা বুঝতে পারলো আমার নেশা বেশি হয়ে গেছে, তাই আমাকে আর ড্রিঙ্ক করতে দিল না। সবাই মিলে আমাকে নিয়ে গাড়িতে চলে এলো। এরই মধ্যে আমি ওদেরকে অনেক মেরেছি যে আমি আরও ড্রিঙ্ক করব, অথচ এরা দেবে না। আমি ড্রিঙ্ক করে তেমন অভ্যস্ত ছিলাম না। যখনই বৃষ্টির কথা, পরিবারের কথা মনে হতো, তখনই অনেক ড্রিঙ্ক করতাম। আমার লোকেরা আমাকে নিয়ে গাড়িতে বসালো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়িটা নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জসিমের বাসায় চলে আসলাম। আমাকে ধরে সবাই মিলে ভেতরে আনলো। জসিম আমার এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল। তার লোকেরা বললো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই এমন অবস্থা। জসিম বলল রুমে নিয়ে শুয়ে দিয়ে আসতে। জসিমের কথা মতো আমাকে রুমে শুয়ে দিল। তারপর তারা যে যার মতো চলে গেল। আমি আরামে ঘুমোতে লাগলাম। রাত পেরিয়ে সকাল হলো। জসিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি নিয়ে বসলো আর বলল আমাকে ডাকতে। একজন এসে আমাকে ডেকে তুলল। আমি ঘুম থেকে উঠে দেখি রুমে শুয়ে আছি। জিজ্ঞাসা করলাম আমি এখানে কেন? তখন তারা রাতের ঘটনা বলল। আমি এবার উঠে ফ্রেশ হয়ে জসিমের কাছে গেলাম। ডেকেছেন আমায়? হ্যাঁ, বসো। বসলাম। এতদিন টনির ভয়ে আমার পরিবারকে শহরের বাইরে রেখেছে। মেয়েটাকে তো ছোট থেকে দেশের বাইরে। এখন তুমি আসাতে এইবারে নিরাপদ মনে হচ্ছে, তাই ভাবছিলাম কি? আমার স্ত্রী আর মেয়েকে এখানে আনবো। সেটা তো ভালো খবর, আনেন। এত বড় বাড়িতে কোনো মহিলা মানুষ নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোমায় যে ওদের আনতে হবে। কোথায় যেতে হবে বলেন? টনির লোকেরা জানার আগেই তোমায় তাদের কাছে পৌঁছাতে হবে। ওনারা কি স্টেশনে নামবে? হ্যাঁ। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি ওদের নিয়ে আসবো। জানি তুমি পারবে, তাই তোমাকেই বললাম। এটা আমার স্ত্রীর ছবি। জসিম তার মোবাইল থেকে তার স্ত্রীর ছবি বের করে আমাকে দেখালো, যাতে আমি স্টেশনে চিনতে পারি। জি। আমি আমার লোকদের সবাইকে ডাকলাম। সবাইকে সাথে করে নিয়ে আমি একটা আলাদা গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে আসার পর সবাইকে আমি বললাম, আমি এখানে একা থাকবো, তোমরা সবাই মানুষের মধ্যে মিশে থাকবে।
যখনই কেউ অ্যাটাক করবে সাথে সাথে তোমরা চলে আসবে। আমার কথা মতো সবাই দিক বেদিক হারিয়ে গেল আর আমার দিকে চোখ করে থাকলো। আমি স্টেশনে এক জায়গায় বসে রইলাম। আর এই কথা যে করেই হোক টনির কাছে পৌঁছে গেল। টনি জানতে পারলো আর জসিমের স্ত্রী আর তার মেয়ে এখানে আসছে। টনি সুযোগটা হাতছাড়া করতে চাইল না। তার লোকদের আদেশ দিল আর যেন জসিমের স্ত্রী আর তার মেয়ে কিছুতেই বাঁচতে না পারে। টনির কথা মতো তার লোকেরা বাইরে বেরিয়ে পড়লো স্টেশনের উদ্দেশ্যে। এদিকে আমি স্টেশনে বসে আছি। হঠাৎ ট্রেনের আওয়াজ ভেসে আসলো। ট্রেন এসে থামলো। আমি ট্রেনের দিকে তাকিয়ে আছি। তখনই ট্রেনের দরজা দিয়ে এক সুন্দরী মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটাকে দেখে আমার চোখ আটকে গেল। এত সুন্দর মেয়ে আমি তো আগে কখনো দেখিনি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াবী চেহারা, হালকা মেকআপ, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, একদম মায়া ধরানো চেহারা। আমি তাকিয়ে আছি। তখন এই মেয়ের পাশে জসিমের স্ত্রী এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এটাই জসিমের স্ত্রী। তাই সাথে সাথে তার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি, আমি রকি। আমায় জসিম আঙ্কেল পাঠিয়েছে। মানে মিস সাহেলা বিবি রকির কথা শুনে বুঝলেন এটাই সেই রকি যার কথা কথা তার স্বামী বলেছিল? মিস সাহেলা বিবি আমার সাথে পরিচিত হলেন আর বললেন ভিতরে কিছু ব্যাগ আছে, সেগুলো নিয়ে আসতে। আমি তাকে গাড়িতে বসতে বলে ভিতরে ব্যাগগুলো নিয়ে আসলাম। ব্যাগ নিয়ে এসে আমি তো আবারও শখ খেলাম। এই মেয়ে কেন এখানে? যে মেয়েকে আমি এতক্ষণ দেখছিলাম সেও গাড়িতে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যেটাই জসিমের মেয়ে, মানে মনি। আমি আর কিছু না ভেবেই ব্যাগ নিয়ে এসে গাড়িতে রেখে গাড়ি স্টার্ট দিলাম। আর জসিমের মেয়ে মনি সে সামনের সিটে এসে বসলো, মানে আমার পাশের সিটটাই বসলো। তখন আমি একটু বিরক্তিকর কণ্ঠে বললাম, আপনি এখানে কেন আসলেন? আমার বাবার গাড়ি, আমার যেখানে ইচ্ছে সেখানে বসতে পারি। আমার আর কিছু বলার রইল না। গাড়ি স্টার্ট দিলাম আর সামনে এগোতে লাগলাম। এদিকে মনির মনে লাড্ডু ফুটতেছে। ট্রেন থেকে নেমে আমাকে দেখে সে ক্রাশ খায়। আমিও ছিলাম হেভি দেখতে, তাই মনির ক্রাশ খাওয়াটা সাধারণ ব্যাপার। যখন দেখলো যে আমি তার বাবার লোক, তখন তো মনির ঈদ লেগে গেছে। বদমাশি করে সামনে এসে বসলো যাতে আমাকে ভালো করে দেখতে পারে। মনি মুসকে মুসকে হাসছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। বিষয়টা আমি আন্দাজ করলাম, কিন্তু মিস সাহেলা থাকাতে কিছু বলতে পারছি না। কিছু দূর আসতেই টনির লোকেরা আমাদের গাড়ির পিছু করলো। বিষয়টা আমি বুঝতে পারলাম, তাই গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিলাম। এটা দেখে মনি আর কি চলে বলল, আমি জানতাম না বাবার লোকেরা এত ভীতু, এত বড় মাস্তান হয়েও ভয় পায়। ছি। মনির কথা আমার কান দিয়ে বরাবর মাথায় আঘাত করলো। আমি আরও জোরে স্পিড বাড়ালাম। ফাঁকা জায়গায় আসতেই হঠাৎ করে গাড়ি ব্রেক করলাম। আমার গাড়ি ব্রেক করা দেখে টনির লোকেরাও থামলো আর গাড়ি থেকে নেমে বড় বড় চাকু নিয়ে আসলো। এদিকে আমি গাড়ি থেকে নামলাম হাতে এক বিশাল রড নিয়ে। টনির লোকেরা সামনে ধেয়ে আসতে লাগলো। ঠিক এমন সময় পেছনে আমার লোকেরা এসে দাঁড়ালো। আমি তাদের সাথে মারামারি শুরু করলাম। পেছন থেকে আমার লোকেরা এসে টনির লোকদের সাফ করে দিল। তখন টনির এক লোকের পকেটে ফোন বাজতে লাগলো। আমি ফোনটা বের করে রিসিভ করলাম। ওপাশ থেকে টনি বলল, কি রে, মারতে পারছিস? আমি চুপ করে আছি। বল বল, কথা বল, আমার মনটাকে একটু শান্তি দে। শেষ, সবকটা শেষ, এসে নিয়ে যা। এই রকি, এই এই চিৎকার করবি না। আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, কথাটা মনে রাখিস। আমি তোকে ছাড়বো না। গুড বাই। আমি ফোন কেটে দিলাম আর টনির লোকের গায়ের উপর ছুঁড়ে ফেললাম ফোনটা। আমি আবারও গাড়িতে এসে বসলাম আর আমার লোকেরাও গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়িতে বসে সামনে তাকিয়ে মনের উদ্দেশ্যে বললাম, সবখানে সাহস নিয়ে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধি খাটাতে হয়, এটা সবার জেনে রাখা উচিত। আমার কথা শুনে মনি মুচকে হাসলো আর তার মনে লাড্ডু ফোটা শুরু করলো। মিস সাহেলা বিবি আমার এমন ঘটনা দেখে কিছুটা রাগ হলো তার, আবার কিছুটা খুশি হলো। আমি আবারও গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। মিস সাহেলা বিবি গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল আর মনি দাঁড়িয়ে রইল। আপনি কি এখানে সিনেমা দেখছেন? কই না তো। তাহলে এভাবে দাঁড়িয়ে থেকে কি দেখছেন? আপনি কি ভাবছেন আমি আপনাই দেখছি? জি না, আমার চোখ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়নি। তাহলে কানের ডাক্তার দেখান। কথা বলে আমি ব্যাগগুলো নিয়ে ভেতরে চলে যেতে লাগলাম আর মনি কিছুটা অবাক হওয়ার সাথে একটু হাসলো। হাসতে হাসতেই আমার পিছনে হাঁটতে লাগলো। এদিকে সাহেলা বিবি জসিমের কাছে এসে রেগে আগুন। জসিম তো পুরো আবুল হয়ে গেছে। আমাদের এভাবে মিথ্যা বলে এখানে আনার কি প্রয়োজন ছিল? আরে কি হয়েছে, এত রেগে আছো কেন? তুমি তো বলেছিলে এখানে আর কোনো ঝামেলা নেই, মারামারি কাটাকাটি সব বন্ধ। তাহলে আজ কি হলো এসব? কি হয়েছে? তোমার লোকদের জিজ্ঞেস করো। রকি, আমি জসিমের ডাক শুনে ব্যাগ ওখানে রেখে ছুটে আসলাম। হ্যাঁ বলেন। আজ কি হয়েছে রে? কই কিছু না তো।
বাবা ও মিথ্যা বলছে। বল কি হয়েছে? আসলে টনির লোক আক্রমণ করছিল, কিন্তু তারা পারেনি। পারবে কোত্থেকে? রকি তো মেরে তাদের তাড়িয়ে দিছে। আমি জানতাম টনি ঠিক আক্রমণ করবে, কারণ ও কারোর সুখ দেখতে পারে না। আমার মেয়েকে নিয়ে আমি বাইরেই ভালো ছিলাম, অন্তত মেয়ে হারানোর কোনো ভয় ছিল না। তোমাদের ছাড়া আমি কি করে থাকি বলো? ওই ট্রনির হাত থেকে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। মা, বাবা, আমি এখানেই ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। রকি, তুমি মনির সাথে সাথে থাকবে। আমি? ওই বোবা কালা মানুষকে আমার বডিগার্ড বানাতে চাই না। ও হ্যালো, আমি আপনার বডিগার্ড নই। মনি, তুই যখন চাচ্ছিস না, তাহলে অন্য কাউকে নে। না না বাবা, তুমি তো জানো তোমার কথার অবাধ্য কখনো হয়নি। থাক, বোবা কালাকে আমি মানুষ করে নিব। একটু বেশি হচ্ছে। মনি, ও কিন্তু তোর বডিগার্ড নয়, ধরে নে ও তোর বন্ধু। বন্ধুর কথা শুনতে আমি ঘাবড়ে গেলাম। বৃষ্টির কথা মনে হলো, মনের মধ্যে একটা ঝড় শুরু হলো। না না, আমি বন্ধু হতে চাই না, আমি বডিগার্ড হয়ে থাকবো। আমার কথায় মনে অবাক হলো, বন্ধু আর কথা শুনে এতটা ঘাবড়ে গেলাম কেন? এসব মনের মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি যখন রাজি, তাহলে কি করবে কাজী? তখন জসিম বলল, আচ্ছা, তাহলে তাই, তুমি যা মনে করো। আমি গেলাম। আমি সেখান থেকে চলে এলাম। মনি আমার পেছন পেছন হাঁটতে লাগলো। আমি তার পিছু মাথা নিচু করে বসে পড়লাম। মনি আমার পাশে এসে বসে বলল, আমার কথায় রাগ করছো নাকি? আসলে আমি একটু বেশি ফান করি, প্লিজ করো না। রাগ করিনি, এবার যাও। যদি রাগ করো না, তাহলে আমরা বন্ধু হতে পারি। বললাম না আমি তোমার বন্ধু হব না? বারবার কেন ডিস্টার্ব করো? প্লিজ একা থাকতে দাও। আমার ধমক খেয়ে মনি ভয় পেয়ে গেল আর মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সারাদিন আর কোথাও বের হলাম না, রুমে শুয়ে থেকে কাটিয়ে দিলাম। আর মনি মন খারাপ করে তার বাবার কাছে গেল। কি রে মা, মন খারাপ কেন? বাবা, রকি কে? ওর পরিচয় কি? কেন রে মা, ও কি তোকে কিছু বলেছে নাকি? না, কিছু বলেনি, এমনিতেই জানতে চাইলাম। রকির সম্পর্কে আমি কিছুই জানি না, ওর সম্পর্কে আমার বন্ধু লতিফ জানে। তাহলে প্লিজ একটু শোনো না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমার মনে হচ্ছে রকির মনে কিছু একটা খুব ব্যথা দেয়। বন্ধু হওয়ার কথা শুনলেই ও কেমন অন্যরকম হয়ে যায়। প্লিজ বাবা, শোনো না। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিচ্ছি। জসিম সাহেব মোবাইল বের করে লতিফ চৌধুরীর কাছে ফোন দিল আর আমার সম্পর্কে জানতে চাইল। লতিফ চৌধুরী ভয় পেয়ে বলল, রকি কি কোনো অঘটন ঘটিয়েছে নাকি? আরে না, আমার মেয়ে শুনতে চাচ্ছে। ও। এরপর লতিফ চৌধুরী আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনিকে আর তার বাবাকে বলল। মনি আর জসিম শুনে তো অবাক হলো। কিন্তু আপনি কি করে এসব জানলেন? তোমার বাবা যখন একজন সাহসী আর বিশ্বাসী ছেলে খুঁজছিল, তখন আমি কোনো এক কারণে জেলখানায় যাই আর ওখানে রকিকে মারামারি করতে দেখি। তারপর আমি বাসায় এসে ওর সম্পর্কে সমস্ত কিছু জেনে নেই। আর বৃষ্টি তাকে খুন করেছিল, তার সাথে বাকি যেই দুজন ছিল তাদের খুঁজে বের করি আর তাদের কাছ থেকে বাকি কথা শুনি। ও। লতিফের মুখে এসব কথা শুনে মনি চোখ দিয়ে পানি পড়ে যায়। তারপর মনি আমার রুমে চলে আসে। আমার রুমে এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। মনি আমার পাশে এসে বসে, চোখে চোখ পড়তেই দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। মনি তার ওড়না দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। এরপর চাদরটা গায়ের উপর দিয়ে মনি বাইরে চলে আসে। এদিকে বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানে একা বসে আছি। তখন মনি আমার কাছে আসে, আমার পাশে বসে। বৃষ্টিকে খুব ভালোবাসতে, তাই না? মনির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। কি বলছে এসব? আমি লতিফ আঙ্কেলের কাছে সব শুনেছি। ও। তোমাদের এত সুন্দর বন্ধুত্ব আমি আর কখনো দেখিনি। থাক, বাদ দাও, আগের এসব কথা বলে লাভ নেই। আমি দোয়া করি যাতে তোমরা দুই বন্ধু আবার এক হও। যা হবার নয় তার জন্য দোয়া করে লাভ নেই। কেন হবার নয়? তোমার মনে এখনো বৃষ্টি বন্ধু হয়ে আছে, ঠিক তেমনই বৃষ্টির মনেও হয়তো তুমিই বন্ধু হয়ে আছো। বন্ধু মনে করলে আর ছেড়ে যেত না। কোথাও একটা ভুল হচ্ছে। বাদ দাও তো। আর দুপুরের জন্য সরি, তখন মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারছি। আমি আর মনে ওখানে বসে থেকে আরও কিছুক্ষণ গল্প করলাম। তারপর সন্ধ্যা হতে বাসায় চলে আসলাম। এভাবে কাটতে লাগলো দিনগুলো। আমি টনির সাথে পাল্লা দিতে লাগলাম। টনির ক্ষমতা আস্তে আস্তে আমি কেড়ে নিতে থাকলাম। তবুও টনির ছিল অনেক টাকা, তাই ক্ষমতা বাড়াতেও আর দেরি হলো না। এদিকে মনি আমার প্রতি আস্তে আস্তে দুর্বল হতেই থাকে।
একসময় মনির মনে হলো আমাকে ছাড়া সে বাঁচবে না, কিন্তু এই কথা আমাকে মুখ ফুটে বলতে পারছে না। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো মনি, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে থাকি আর আমার কাজে মন দেই। দিনরাত মনি শুধু আমার চিন্তাই করতে থাকে। আমাকে নিয়ে সে স্বপ্নের রাজমহল তৈরি করলো, কিন্তু একটা ভয় তার মনের মধ্যে রয়ে গেল, আমি কি তার ভালোবাসা বুঝবো কিনা। এভাবে 3টা মাস কেটে যায়। মনি আমাকে পুরোপুরি ভালোবেসে ফেলে। আমি জসিমের পুরো দায়িত্ব পাই। হঠাৎ একদিন জসিম মারা যায়। চারদিকে কান্নার রোল পড়ে গেল। মনিকে আর রাহেলা বিবিকে আমি অনেক সান্ত্বনা দিলাম। এছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। জসিম সাহেব মারা যাওয়াতে পেপার পত্রিকা থেকে লোকজন আসলো, সাংবাদিক আসলো, সব পেপার পত্রিকা টিভি সব জায়গায় সংবাদ ছড়িয়ে গেল। জসিম মৃত্যুবরণ করাতেই জসিমের জায়গা নিল রকি, টনির বিরুদ্ধে দাঁড়ালো রকি। এসব ছড়াতে ছড়াতে একসময় বৃষ্টির কানে এটা পৌঁছে যায়। বৃষ্টির বিয়ে হয়ে সন্তানও হয়ে গেছে। সন্তান জন্মানোর 3 মাস পরেই বৃষ্টির স্বামীও মারা যায়। বৃষ্টি এখন বিধবা হয়ে বাবা মার কাছে আছে। হঠাৎ টিভিতে এই সংবাদ দেখে বৃষ্টি চমকে গেল। টিভিতে আমাকে দেখে বৃষ্টির মনটা কেঁদে দিল। আমার কাছে যাওয়ার জন্য বৃষ্টির মন তরপর করা শুরু করলো। যে করেই হোক সে আমার সাথে দেখা করবে, কিন্তু কোথায় আছি সে কিচ্ছু জানে না। বৃষ্টির বাবা মা বৃষ্টিকে মানা করলো, কিন্তু বৃষ্টি তাদের কোনো কথা না শুনে বেরিয়ে পড়ল আমার সাথে দেখা করার উদ্দেশ্যে। কোলে ছোট বাচ্চা, তবুও বৃষ্টির থামলো না। দীর্ঘ 5 বছর নিজেকে অপরাধী ভেবে মনে শান্তি পায়নি সে। মনের মধ্যে প্রিয় বন্ধুর জন্য কষ্ট থেকেই যেত। বৃষ্টি অচেনা পথে পা বাড়ালো। আমার ঠিকানা সে জানে না, শুধু এতটুকু জানতে পেরেছে যে আমি ঢাকায় আছি। এইটুকু সম্বল নিয়ে আমাকে খুঁজতে বের হলো বৃষ্টি। এইদিকে আমি এক বিশাল মাফিয়াতে পরিণত হলাম। জসিম মরে যাওয়ার পর তার সংসারের দায়িত্বও নিলাম আমি। 2 নম্বর ব্যবসা, চোরাচালানি, খুনাখুনি, এসবের সবার উপরে নাম উঠে গেল আমার। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলিনি। এখন আমি মেয়েদেরকে সম্মান করি। কোথাও নারী নির্যাতন হলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়াই। এই জন্য খুব সহজেই সবার মুখে মুখে নাম ছড়িয়ে গেল। ছোট বড় সবাই রকি নাম শুনতে ভয় পেত, কিন্তু এসব টনি কিছুতেই মানতে পারছিল না। টনির ধান্দায় আস্তে আস্তে তালা লাগছিল। তাই টনি ঠিক করলো যে করে হোক রকি নামের পথের কাঁটাকে সরাবে, মেরে ফেলবে রকিকে। তার আগে একটা চাল চালবে সে। আমাকে টাকা দিয়ে কিনতে চাইলো। এই জন্য টনি আমাকে একটা ক্লাবে ডাকলো। আমি একটা আন্দাজ করলাম টনি কী জন্য ডাকতে পারে। আমি আর না করলাম না, টনির নিমন্ত্রণ গ্রহণ করলাম। আমি একা চলে গেলাম ক্লাবে। গিয়ে দেখে টনি তার লোকদের সাথে বসে আছে। আমি সোজা টনির কাছে গিয়ে বসলাম। ওয়েলকাম মিস্টার রকি। ধন্যবাদ। বসো বসো। তুমি তো আজ আমার অতিথি, আর অতিথি কেমন করে আপ্যায়ন করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সেটা সবাই জানে, আর আমিও জানি। ভালো ভালো, ড্রিঙ্ক হয়ে যাক। অবশ্যই। তারপর টনি নিজ হাতে বোতল থেকে ঢেলে আমার সামনে এগিয়ে দিল আর নিজেও নিল। আমি বুদ্ধি করে নেশা করব না বলে ঠিক করলাম, কিন্তু টনি জোর করাতে আমি একটু করে খেতে লাগলাম। অবশেষে টনি আসল পয়েন্টে গেল। আমি অনেক টাকা, অনেক আর অনেক ক্ষমতাও আছে, যে কোনো মানুষকে আমি কিনতে পারি। আমার তবু টাকা চাই। তোমারও নিশ্চয়ই টাকা চাই। এই দুনিয়ায় টাকার থেকে বড় কিছু নেই। তোমার যত টাকা লাগবে আমি দেবো। টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেবো, শুধু আমার সাথে হাত মিলাতে হবে। টনি সাহেব, আপনি ভুল করছেন। এই রকিকে কেনা অত সহজ নয়। রকি, তোমরা ছোট মানুষ, একটু জেদ থাকবেই। তাই বলছি জেদ ভুলে হাত মিলিয়ে নাও। গাড়ি বাড়ি টাকা পয়সা মেয়ে কোনোটার অভাব পড়বে না। একবারই বললাম টাকা দিয়ে রকিকে কেনা যায় না। তাহলে কি চাই তোর? বল কি চাই। এই শহর। 2 টাকার ফকির রাস্তা থেকে উঠে এসে হঠাৎ করে কখনো হিয়া বড় মাস্তান হয়ে যায় না। এর জন্য অনেক খরচা করতে হয়। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, এই জন্য সাহস আর বুদ্ধির প্রয়োজন হয়। রকি, তুই কিন্তু খুব খারাপ করছিস। আমার সাথে টাকা দিলে কিন্তু এর ফল ভালো হবে না। এত কিছু করার পরেও কি তোর মনে হচ্ছে আমি তোর সাথে হাত মেলাবো? তুই কি আজ ফিরে যেতে পারবি? এভাবে পার্টিতে আমন্ত্রণ করে ডেকে পেছন থেকে মারার অভ্যাস একমাত্র ভীতুদেরই হয়। তোর কি মনে হয় আমি ভীতু? মনে হতো, কিন্তু এখন বিশ্বাস হলো। আচ্ছা যা, তোকে তোর ইচ্ছে মতো জায়গায় মারবো, যা। ওকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। এসে গাড়ি নিয়ে বাসার দিকে রওনা হলাম। গাড়িটা নিজ গতিতে চলছিল। হঠাৎ কোত্থেকে যেন কে এসে আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। গাড়ির স্পিড খুব কম ছিল, সেই জন্য আস্তে ধাক্কাটা খেলো। আমি গাড়ি থেকে বেরোতে যাব, এমন সময় গাড়ির সামনে থেকে সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পিছনে তাকালো। আমি তাকে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার গাড়ির সামনে। মেয়েটার কোলে ছোট একটা সন্তান আছে। মেয়েটার পিছনে কয়েকটা মাস্তান ছিল। ভয় পেয়ে সামনে তাকালো। আমার গাড়ির আলো গিয়ে মেয়েটার মুখে পড়ল। মেয়েটার মুখ দেখে তো আমি থমকে গেলাম। আকাশ ভেঙে যেন আমার মাথায় পড়ল। চোখ কপাল উঠে গেল। মেয়েটার কেউ নয়, সে ছিল বৃষ্টি। আমার খোঁজে সে ঢাকায় চলে আসে।
আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হলে ঢাকা শহরে কুকুরের দল বেড়ে যায়। বৃষ্টির পিছু করে কয়েকজন মাস্তান। বৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য তার সন্তানকে নিয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে হঠাৎই সামনে আমার গাড়ির সামনে চলে আসে আর ধাক্কা লেগে নিচে পড়ে যায়। আমি বৃষ্টিকে দেখে একদম জমে পাথর হয়ে গেছি। হঠাৎ পেছন থেকে মাস্তানেরা বৃষ্টির উপর আক্রমণ করলো। বৃষ্টির আর বাচ্চাকে কোলে নিয়ে বাঁচা বাঁচা বলে চিৎকার করলো। তখনই আমার সেদিনের কথা মনে হলো, যেদিন আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম। আমার মনে বৃষ্টির জন্য অনেক অভিমান, অনেক ঘৃণা জমে আছে। তাই ঠিক করলাম বৃষ্টির সামনে আমি যাব না। সেজন্য পকেট থেকে রুমালটা বের করে মুখটা বেঁধে নিলাম। এরপর বৃষ্টির কাছে গেলাম। আমি বেরিয়ে আসাতেই বৃষ্টি আমার পেছনে এসে লুকোলো। এবার আমি মুখ থেকে রুমালটা সরিয়ে আবার মুখ ডেকে নিলাম। ওই লোকগুলো আমাকে দেখে ভয়ে পালিয়ে চলে গেল। আমার মুখে রুমাল থাকে বৃষ্টি চিনতে পারলো না। ধন্যবাদ। আমার কণ্ঠ শুনে বৃষ্টির বুক ধরপড় করে উঠল। তার মনে হলো যেন খুব চেনা কণ্ঠ, কিন্তু কিছু বলার সাহস পেল না। আমি সোজা গাড়িতে উঠে বসলাম। তখন বৃষ্টি বলল, আচ্ছা, আমায় আর একটু সাহায্য করবেন প্লিজ? বলেন। আমায় কোনো একটা হোটেলে পৌঁছে দেবেন প্লিজ? গাড়িতে ওঠেন। বৃষ্টি আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি এবার গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি আবারও চলতে শুরু করলো। কেউ কোনো কথা বলছে না। হঠাৎই বৃষ্টির বাচ্চা কেঁদে উঠলো। বৃষ্টি আদর করতে লাগলো, ফলে বাচ্চার কান্না থেমে গেল। বৃষ্টির বুকটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধু পাশে বসে আছে, অথচ কিছু বলতে পারছে না। আমি ভাবলাম হয়তো বৃষ্টি আর আমার মুখ দেখতেই চায় না, তাই গ্রাম থেকে চলে গেছে। এদিকে বৃষ্টি মনে মনে তো শুধু আমাকেই খুঁজে চলেছে। আমি আর না থেমে থাকতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, এই ছোট্ট সন্তানকে নিয়ে আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে, খুব দামি জিনিস। গত 5 বছর থেকে জ্বলে পুড়ে মরছি আমি। একবার তাকে খুঁজে পেলে আমি একটু শান্তি পেতাম। কি সেই জিনিস? আমার কলিজা, আমার জীবন, আমার বেস্ট ফ্রেন্ড। তার নাম রকি। শুনেছি এই শহরেই থাকে। কিন্তু এতদিন পর তাকে কেমন করে খুঁজে পাবেন? আমি ঠিক খুঁজে নিব। ওর কাছে ক্ষমা না চাইলে আমি মরেও শান্তি পাবো না। ও, একটা কথা বলবো? কি? আপনার কণ্ঠ একদম আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তাই আপনার কণ্ঠ শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাকে কি খুব ভালোবাসেন? নিজের চাইতেও বেশি। সে আমার ছোটবেলার খেলার সাথী। আমার জীবন রক্ষা করতে সে ঝাঁপিয়ে পড়েছে। আমি বৃষ্টির কথা শুনেই আমার সমস্ত রাগ অভিমান মুছে গেল। বন্ধুর প্রতি খুব মায়া হলো। তাই হোটেলে না নিয়ে সোজা আমার বাসায় নিয়ে চলে এলাম। আমার বাসায় এসে আমি গাড়ি থেকে নেমে বৃষ্টিকে নামতে বললাম। আর বৃষ্টি অবাক হয়ে বলল, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? এটা তো কোনো একটা বাড়ি বলে মনে হচ্ছে। ভেতরে গেলেই বুঝতে পারবে, চলেন। বৃষ্টি ভাবলো হয়তো এটাই হোটেল, তাই কোনো কথা না বলেই ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে এসে দেখলো চারদিকে কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আর পেছনে আমি এসে মুখ থেকে রুমালটা সরিয়ে নিলাম। বৃষ্টি আমাকে দেখে চিনতে পারলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, রকি তুই? হ্যাঁ, আমি রকি। আমি তোর সেই পিচ্ছি রকি। বৃষ্টি আমার কাছে আসলো। এক হাতে তার বাচ্চাকে কোলে ধরে আছে, আর অন্য হাতে আমার চোখ মুখ নাড়তে লাগলো। জানিস তোকে আমি কত খুঁজেছি? জানি, আমার মুখ দেখবি না বলে গ্রাম থেকে চলে আসছিস। আমি তো খুনি। না না, বিশ্বাস কর। তুই জেলে যাবার পর আমার বাসা থেকে আমায় আর বের হতে দিত না। সবাই আমায় বলতো খুনির বন্ধু, কিন্তু আমি তোর সাথে দেখা করতে চাইতাম। তোর আব্বু আর আমার আম্মু আমায় যেতে দিত না। আমি সারা দিন রাত ঘরে বসে কান্না করতাম। আব্বু মানা করছে? হ্যাঁ। তারপর হঠাৎ আব্বু শহর থেকে গ্রামে গিয়ে আমাদের নিয়ে চলে আসে শহরে। আমিও দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। এই বাচ্চা কার? শহরে এসে আব্বু আমায় বিয়ে দেয়। তারপর আমি সংসার শুরু করি। আব্বু আম্মু সব সময় বোঝাতো রকি আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু আমি বলতাম আসবে। আব্বু আমায় খুব বকা দিত। তাই তোকে ভোলার জন্য সংসারে মন দিলাম। 1 বছর পর আমাদের মাঝে একটা ছোট্ট আব্বু আসে, আর তার 3 মাস পর আমার স্বামী মারা যায়। তখন থেকে আমার ছেলেকে নিয়ে আমি আব্বু আম্মুর কাছেই থাকি। ও, আমার কপালে না বেশি সুখ সয় না। তোর সাথে বন্ধুত্ব করে তোকে হারিয়েছিলাম, তারপর স্বামী হারালাম। মন খারাপ করিস না। কিন্তু তুই কি এখানেই থাকিস? এটাই আমার পরিবার। কিন্তু এখানে তো সবাই ছেলে। মেয়েও আছে। আন্টি, মনি কোথায়? কিন্তু রকি, আমি খবরে দেখলাম তুই নাকি এই শহরে নামি দামি মাস্তান হয়ে গেছিস। হ্যাঁ রে, যে মাস্তানের অপরাধে পরিবার হারালাম, ছাত্র জীবন হারালাম, নিজের জীবন থেকে 4টি বছর হারালাম, আজ আমি সেই মাস্তান। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই রকি, এটা কে? এটাই আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। আর বৃষ্টি, ওর নাম মনি, এই বাসার মালিকের মেয়ে।
কয়েকদিন হলো ওর বাবা মারা গেছে। এদের আর আমি ছাড়া আর কেউই নেই। ও, তাহলে আপনি সেই বৃষ্টি? হ্যাঁ। বৃষ্টি সবার সাথে পরিচিত হলো। প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বৃষ্টি আর আমি দুজনেই খুশি, কিন্তু তবু আমার মাথায় একটা ভয় থেকে গেল, আর সেটা হলো টনি। টনি যে কোনো সময় আমার বা আমার পরিবারের উপর হামলা করতে পারে, তাই আমি আমার সমস্ত লোকদের সাবধান করে দিলাম। কিন্তু বৃষ্টি আমাকে এই অবস্থায় কিছুতেই মানতে পারছে না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বৃষ্টি আমার কাছে থেকেই গেল। বৃষ্টির আব্বুর কাছে ফোন করে সব বলল। এর মধ্যে টনি অনেকবার আমার উপর হামলা করেছে। কখনো আমি আটকাতে পেরেছি, আবার কখনো আহত হয়েছি। একদিন বৃষ্টির ঘরে বসে থেকে তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। তখনই মনে বৃষ্টির কাছে আসলো, আর খুব কাছাকাছি বসলো। বৃষ্টি আপু, একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আপনার বন্ধুর কি কোনো জিএফ আছে? হ্যাঁ, ওই লুচ্চার জিএফের অভাব নেই। ও, ওকে তুমি ভালোবাসো তাই না? আসলে আপু, ওর কোনো জিএফ নেই। সুন্দর সুন্দরী মেয়ে ওকে প্রপোজ করতো, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে বলে সে প্রেম করে নাই। প্রেম করতে হবে না, সোজা বিয়ে করতে বলেন না। আমার কথা কি শুনবে? আপনার কথা সে অবশ্যই শুনবে। প্লিজ আপু, আমি আপনার বন্ধুকে খুব খুব ভালোবাসি। আচ্ছা বলো। ধন্যবাদ আপু। মনি নাচতে নাচতে চলে গেল। বৃষ্টি একটু মুচকে এসে আবার কাজে মন দিল। এদিকে আচমকায় আমার উপর টনি লোকের আক্রমণ করলো। আমি একটু ঠেকাতে পারলেও বেশিক্ষণ আর পারলাম না, তাই পকেট থেকে ফোন বের করে কলিং বাটনে চাপ দিলাম। প্রথমে যার নাম্বার ছিল তার কাছে ফোন চলে যায়। ভাগ্যক্রমে সেটা আমার লোকের কাছে গেল। আমার লোকেরা ফোন রিসিভ করে শুনতে পেল কে যেন আমায় মারছে। সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করে তারা সেখানে চলে এলো। আমাকে মারার জন্য তারা চাকু বের করলো, আর পেটে ঢুকাতে যাবে তখনই আমার লোকেরা চলে এলো, যার পরে টনির লোকেরা আর পেরে উঠলো না। আমি মাটিতে পড়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমার লোকেরা টনির লোকেদের মেরে তাড়িয়ে দিল। তারপর আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো। বৃষ্টিমণি এই খবর শোনা মাত্রই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাড়াতাড়ি করে তারাও হাসপাতালে চলে এলো। আমাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ডক্টর তার নিজ সাধ্য মতো চেষ্টা চালাচ্ছে। এদিকে বৃষ্টির মনে শুধু ছটফট করছে। বৃষ্টির মনে এক প্রকার ভয় কাজ করলো। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। আমার লোক আমাকে বাসায় নিয়ে চলে আসলো, কারণ হাসপাতালে তারা আমাকে সেফ মনে করছিল না, তাই বাসায় নিয়ে চলে এলো। মনি আর বৃষ্টির সাথে মনির মাও উত্তেজিত হয়ে পড়ল, কারণ তিনি আমাকে নিজের ছেলের চোখে দেখে, আমাকে নিজের ছেলে মনে করে। বৃষ্টি চোখ ভরা পানি নিয়ে আমার পাশে এসে বসলো। আমি বৃষ্টির চোখের পানি দেখে অবাক। আরে পাগলি, করছিস কি? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক হয়ে যাব। রকি, সব গুন্ডা মাস্তানিগিরি বন্ধ কর। তুই সব থেকে সরে আয়। কি বলছিস কি তুই? আমার এটাই তো স্বভাব, কি করে বন্ধ করি? সব দোষ আমার, সব দোষ আমার। সেদিন যদি আমার দোষ তোর ঘাড়ে নিতে না দিয়ে আমি নিজেই নিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না, তোর জীবনে কিচ্ছু হতো না। পাগলি, সেদিন তুই জেলে গেলে তোর জীবন নষ্ট হয়ে যেত, বেঁচে থেকেও মরে যেতি। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ওই কষ্ট পেতে দিতে চাই না। কিন্তু আজ তুই মৃত্যু নিয়ে খেলা করছিস, এটা এটা আমি মানতে পারছি না। প্লিজ রকি, চল না, আবার সে ছোটবেলায় ফিরে যাই। সম্ভব না। আমি চলে গেলে মনি আর মায়ের কি হবে ভেবেছিস? আমি শুধু তোকে ভালো দেখতে চাই। সম্ভব না। আমি কিছুতেই বৃষ্টির কথা মানতে পারলাম না, আর বৃষ্টি আমাকে মানানোর হাজার চেষ্টা করতেই লাগলো। এদিকে টনি ভাই তার লোকদের আচ্ছা মতো দোলাই দিচ্ছে, কারণ হাতের কাছে পেয়েও তারা আমাকে মারতে পারেনি। ঠিক এমন সময় টনির মাথায় বুদ্ধি চেপে বসলো। রকির সব থেকে আপন কে আছে, তাড়াতাড়ি খোঁজ নিয়ে আমায় বল। টনির লোকেরা খোঁজ নিয়ে জানতে পারলো, আর সেটা তাদের বস টনির কাছে এসে বর্ণনা দিতে লাগলো। বস, রকির বাবা মা বলতে কেউ নেই, আছে শুধু একটা জানের জান বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাকে মারা একদম অসম্ভব, কারণ সে এখন রকির কাছেই আছে। ওর বেস্ট ফ্রেন্ডের বাসা কোথায়? পাশের শহরেই, শুধু ওর বাবা মা থাকে। ওকে মারতে পারবো না তো কি হয়েছে, ওর বাবা মাকে তো পারবো। যাও, রকির বেস্ট ফ্রেন্ডের বাবা মাকে টপকে দাও। টনির কথা মতো বৃষ্টির বাসায় তারা চলে গেল। আর বাসায় তখন বৃষ্টির বাবা মা বসে গল্প করছিল। এমন সময় টনির লোক ভেতরে গেল। কি চাই বলেই বৃষ্টির বাবা তাদের কাছে আসতেই হাত থেকে চাকু বের করে তার পেট বরাবর ঢুকিয়ে দিল। এটা থেকে বৃষ্টির মা ভয় পেয়ে গেল। স্বামী কীভাবে মরতে দেখে বৃষ্টির মা পাশ থেকে একটা লাঠি নিয়ে এসে টনির লোকদের মারতে লাগলো। টনির লোকেরা রেগে গিয়ে বৃষ্টির মায়েরও পেট বরাবর ঢুকিয়ে দিল ছুরি। স্বামীর পাশেই ধপাস করে সে পড়ে গেল, আর টনির লোকদের কাজও শেষ হয়ে গেল। তখন তারা চলে আসলো। এটা রান্নাঘর থেকে সেই বাড়ির কাজের লোক দেখতে পায়। বৃদ্ধ মানুষ এমন ঘটনা দেখে জমে পাথর হয়ে যায়, সেখানে থমকে দাঁড়ায়। টনির লোকেরা তাকে দেখতে পায় না, ফলে তারা চলে যায়। এই ঘটনা বৃষ্টির কানে পৌঁছে গেল।
বৃষ্টির গলা ছেড়ে কান্না করতে লাগলো। আমি জিজ্ঞাসা করতে বৃষ্টি সব বলল। এটা শুনে আমি খুব অবাক হলাম। সাথে সাথে গাড়ি বের করে বৃষ্টি কিনে রওনা হলাম আর সব লোকদের বললাম বাড়ি পাহারা দিতে। কিছুক্ষণের মধ্যে আমি বৃষ্টির বাসায় চলে আসলাম। এসে দিকে দরজার কাছে তার বাবা মা পড়ে আছে। পুলিশ চারদিকে ঘিরে দিল আর তাদের কাজ শুরু করলো। পুলিশ বাড়িটার তল্লাশি নিতে সাক্ষী হিসেবে কাজের লোকটাকে পেল। আমি কাজের লোককে জিজ্ঞাসা করলাম কারা এই কাজ করেছে। তখন সে বলল কালো পোশাক পরা কয়েকটি লোক। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা টনির কাজ। আমি পুলিশকে বললাম সাক্ষীকে আমার কাছে রাখতে হবে, নয়তো যে কোনো সময় টনির লোক এসে ওকে মেরে দেবে। পুলিশ আমাকে বিশ্বাস করলো আর সাথে একজন দারোগাকে পাঠালো। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। এরপর বাড়িটা পুলিশ বন্ধ করে দিল। আমি কাজের লোক আর বৃষ্টিকে নিয়ে আমার বাসায় ফিরলাম। এদিকে টনি আবার তার লোকদের কেলানি দিতে লাগলো। শালা উল্লু গাধা, এতদিন খাইয়ে পড়িয়ে গাধা পালছি, কাজ করছে আবার সাক্ষীও রেখে আসে। এখন আমায় যে পুলিশ এসে পাছায় বাঁশ দিয়ে থানায় নেবে। টনির লোকেরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টনি চিন্তায় পায়চারি করছে। অন্যদিকে আমি বাসায় চলে এলাম। বুঝতে পারলাম আমার জন্য বৃষ্টি আজ ইতিম হয়ে গেল, কিন্তু এই ধান্দা যে আমি ছাড়তে পারবো না। রকি, তুমি এসব মারামারি ছেড়ে দাও। দেখলে তো তোমার জন্য আজ বৃষ্টি আপু এতিম হয়ে গেল। বৃষ্টি, আমার জন্য তুই ইতিম হলি, আমায় মাফ করিস। এতিম হইছি, তত কষ্ট নেই, একদিন তো হতেই হতো, কিন্তু তোর কথা ভেবে কষ্ট পাচ্ছি রে। তোর কিছু হলে আমার কি হবে ভেবেছিস? আচ্ছা আমার কথা ছাড়, মনির কি হবে একবার ভেবেছিস? মানে? মনি মনের মধ্যে তোকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে, তোকে নিয়ে হাজার জনম বেঁচে থাকার স্বপ্ন দেখে, তোকে নিয়ে মনের মধ্যে সুখের এক রাজ্য তৈরি করছে। আর সেই রাজ্যে তুই প্রবেশ করার আগে যদি তোর কিছু হয়ে যায় তাহলে ও কী নিয়ে বাঁচবে বল? ও কেন আমায় নিয়ে স্বপ্ন দেখবে? কারণ ও তোকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমায় ভালোবাসে। যখন তোমার মন খারাপ থাকে তখন মনিও মন খারাপ করে থাকে। তুমি কথাবার্তা না বললে মনি চুপি চুপি কান্না করতো। যখন টনির লোকের কাছে মার খেয়ে পড়ে থাকলি তখন দিন রাত না ঘুমিয়ে ও তোর সেবা করেছে, তোকে সুস্থ করে তুলেছে। বৃষ্টির কথা শুনে আমি অবাক হলাম। দূরে দাঁড়িয়ে মনি শুধু চোখের পানি ফেলতেছে। আমি জানতাম মনি আমাকে পছন্দ করে, কিন্তু এতটা যে ভালোবাসে এটা জানতাম না। কিন্তু আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এখন আছি, আবার এখনই নাও থাকতে পারি। তাই তো বলছি, তুই ওই নোংরা পথ থেকে ফিরে আয় আর সাধারণ মানুষের মতো বাঁচতে শেখ। আজ আমার বাবা মাকে হারিয়েছি, তোকে আমি হারাতে চাই না। তুই হারিয়ে গেলে আমি চিরদিনের মতো একা হয়ে যাব রে। এই মানুষগুলো একা হয়ে যাবে। আমার স্বামীকেও আমি বারবার ফিরে আসতে বলতাম, কিন্তু সে আসতো না। একদিন টনির গুলি ওর মাথায় লাগে। ডাক্তার বলেছিল ওটা বের করলে সে আর বাঁচবে না, তাই তিলে তিলে সে মরল। কি বলছেন? হ্যাঁ বাবা, তোমায় আমি আমার ছেলের মতো দেখি। তোমার আশায় আমরা বেঁচে আছি, তুমি ছাড়া আমাদেরও কেউ নাই। তাই বলছি আমাদের এতিম করিও না, ফিরে এসো। কিন্তু ওই টনি? সাধারণ মানুষ হয়ে তুই ওকে ওর উচিত শিক্ষা দিতে পারবি। আমি মনির দিকে তাকিয়ে দেখি সে দূরে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গেলাম, মুখটা উঁচু করে ধরলাম। মনি, আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারবে? আমি শুধু এই টনির রাজমহল ধ্বংস করতে চাই। মনি আর কিছু না বলে সোজা আমাকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করতে করতে বলল, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আমি মনির মাথায় হাত বুলিয়ে দিলাম। একটুবার বাসা থেকে বের হলাম। গাড়িতে বসে টনির কাছে ফোন দিলাম। হ্যালো। পাপের ঘর পূরণ হলেই তার সর্বনাশ আসে। তুই ধরে নে আমি তোর সেই সর্বনাশ। এই রকি, তোকে আমি ছাড়বো না। নিজে তো বেঁচে দেখা, তারপর না হয় আমার কথা চিন্তা করিস। তুই আমার কিচ্ছু করতে পারবি না। একবার বাইরে তাকিয়ে দেখ, তোর শ্বশুরমশাই বাইরে অপেক্ষা করছে। আমার কথা শুনে টনি ভয় পেয়ে তাড়াহুড়ো করে জানালা দিয়ে বাইরে তাকালো আর দেখলো চারদিকে পুলিশ ঘিরে ধরেছে। কি, হার্টবিট বেড়ে গেল তো? একসময় হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমায় আটকে রাখতে পারে এমন কোনো জেলখানা তৈরি হয়নি। যে কয়দিন থাকবি সেটাই আমার শান্তি। আমি ফিরে এসে তোকে নিজ হাতে খুন করব। আচ্ছা, অপেক্ষায় রইলাম। আমি ফোন কেটে দিলাম আর টনি রাগের ঠেলায় ফোন হাতে থেকে দূরে ফেলে দিল। ঠিক এমন সময় পুলিশ চলে আসলো। টনিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল আর আমি আমার কাজ শুরু করলাম। শহরের একজন বিখ্যাত হ্যাকারকে ডেকে আনলাম আর টনির অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলাম, কিন্তু তাতেও ব্যর্থ। কারণ টনি খুব চালাক, কিন্তু আমি তার চেয়ে ডাবল। একে একে পাসওয়ার্ড দিতে লাগলো। অবশেষে টনি ভাই এটা দিতেই খুলে গেল। তারপর টনির সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, কিন্তু টনির টাকার অভাব ছিল না, সব কিছু অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আমি ইনকাম ট্যাক্স অফিসে ফোন করলাম,
আর টনির বাসায় আসতে বললাম। ইনকাম ট্যাক্স অফিসাররা টনির বাসায় সার্চ করলো আর কিছু ডলার পেল। এছাড়াও তার অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, সেগুলো থেকেও অফিসাররা নিয়ে গেল। ইনকাম ট্যাক্স অফিসাররা সাথে আরও কিছু দলিল পেল, যেগুলো সব নকল। পুলিশ ইনকোয়ারি করে সমস্ত দলিলের আসল কপি বের করলো। তার মধ্যে একটা দলিলও টনির নামে ছিল না, সবগুলোই অন্যান্য গরিব মানুষের নামে ছিল। তার মধ্যে জসিম মানে মনির বাবারও একটা ছিল। যেই বাড়িতে টনিরা থাকতো সেই মহলও জসিমের নামে ছিল। পুলিশ টনির সমস্ত সম্পত্তি তার আসল মালিককে ফিরিয়ে দিল। জসিমের বাড়িটাও মিসেস সাহেলা বিবি পেল। আর আমি আমার ছোট্ট পরিবার নিয়ে সেই মহলে গেলাম। এই খবর পুরো দেশে ছড়িয়ে গেল। টপ বিজনেসম্যান টনি শিকদার এখন মোস্ট ক্রিমিনাল। আদালত টনির ফাঁসির রায় দিল। এদিকে আমি যে কটা খুন করেছিলাম সেগুলোর কোনো সাক্ষী ছিল না, তাই পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারলো না। আমি এবার মাফিয়ার খাতা থেকে নাম কেটে দিয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে লাগলাম। বৃষ্টির বাবা মারা যাওয়ায় বৃষ্টির বাবার সমস্ত সম্পত্তি বৃষ্টির নামে হয়ে গেল। আর সেটা বৃষ্টি আমাকে বিজনেস করার জন্য দিল আর বলল তার ছেলে বড় হবে তখন তাকে দিতে। আমি রাজি হলাম আর দুই বন্ধু মিলে নতুন বিজনেস শুরু করলাম। এরই মধ্যেই আমি মনিকে বিয়ে করে ফেলি। আমাদের নতুন জীবন শুরু হয়। মাস্তান থেকে আমি বিজনেসম্যান হলাম। আমার হয়ে যারা কাজ করছিল তাদের মধ্যে যারা আমার খুব কাছের ছিল তাদের পরিবার সহ এই মহলে থাকার অনুমতি দিলাম। বাকি লোকগুলো তাদের বাসায় ফিরে গেল। আমি আমার অফিসে তাদের চাকরি দিলাম। টনির অ্যাকাউন্ট থেকে যা টাকা নিয়েছিলাম সেগুলো শহরের ইতিমদের দান করলাম। আস্তে আস্তে বৃষ্টি আর আমি দুই বন্ধু মিলে আমাদের বিজনেসটা বড় করতে লাগলাম। দিনরাত আমি পরিশ্রম করলাম, লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, আর সাথে কাজও বেড়ে গেল। বড় বড় কোম্পানি থেকে অর্ডার পেতে লাগলাম। কয়েক মাসের মধ্যে আমাদের কোম্পানি টপে উঠে গেল। শহরের টপ বিজনেসম্যান হিসেবে আমার নামও উঠে গেল। বৃষ্টির কথা মতো বৃষ্টির সম্পত্তি আলাদা করে রাখলাম আর তাতেও ব্যবসা শুরু করলাম। আমার এখন প্রচুর টাকা হয়ে গেল। বৃষ্টির আলাদা সম্পত্তি থেকে যা টাকা আসতো সব বৃষ্টির অ্যাকাউন্টে জমা করলাম। এদিকে বৃষ্টি একদিন গ্রামে ফিরে গেল। আমার বাবা মাকে সব সত্যি বলে দিল। আমার বাবা মা সত্যি জানতে পেরে খুবই গর্বিত হলো যে তাদের এমন একটা ছেলে আছে। মিমেরও বিয়ে হয়ে গেছে আর সুন্দর একটা পরিবার হয়েছে। তাই বৃষ্টি আমার বাবা মাকে নিয়ে শহরে চলে এলো। আমি আমার বাবা মাকে দেখে অনেক খুশি হলাম। আমার বাবা মা আমার কাছে অনেক ক্ষমা চাইলো। আমি আমার বাবা মায়ের কোলে ফিরে গেলাম। ছেলে বৌমা পেয়ে আমার বাবা মা অনেক খুশি, যা বলে বোঝানো সম্ভব নয়। এভাবে আমার ছন্ন ছাড়া জীবন আবারও ফিরে পেলাম। মাঝখানে কয়েকটা বছর স্বপ্ন ভেবে আমি নতুন করে জীবন শুরু করলাম, যার মধ্যে ছিল হাসি, ঠাট্টা, ভালোবাসা। তো বন্ধুরা দোয়া করবেন এভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারে রকি। আর হ্যাঁ, এই মাফিয়ার গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গল্প চান কিনা সেটাও বলবেন। আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। টাটা, আল্লাহ হাফিজ।